হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ক্লাসেস। আমার কাছে সবথেকে বেশি যদি কোনো চ্যাপ্টারের রিকোয়েস্ট আসে সেটা হচ্ছে এই অ্যাসিড ক্ষার লবণ। ক্লাস 9-এর আমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার অ্যাসিড ক্ষার ও লবণ। তো এই চ্যাপ্টারটা আমাকে বহুদিন ধরে বিভিন্ন স্টুডেন্ট বলে যাচ্ছে যে ভিডিও করতে। তো আজকে আমাদের এই কেমিস্ট্রির ক্লাস 9-এর একটা সিরিজ চলবে হচ্ছে অ্যাসিড ক্ষারক লবণের, এবং তার সাথে যেরকম ওইদিকে কোষের সিরিজটা চলছে সেটাও চলবে। তো চলো শুরু করা যাক। আগে একটু জেনে নিই যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক রয়েছে। তো প্রথমের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাসিড আর ক্ষারকের একটা বেসিক নলেজ কি আছে সেখানে, এবং তার মধ্যে যেটা থাকবে অ্যাসিড ক্ষারের সংজ্ঞাটাও এক ভদ্রলোক, বিজ্ঞানী ভদ্রলোকের নাম অনুসারে হবে। তার নাম হচ্ছে আর্হেনিয়াস। তো আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী হচ্ছে আমাদের অ্যাসিড ও ক্ষারকের সংজ্ঞা পড়তে হবে। দেন পড়তে হবে হচ্ছে অ্যাসিড ও ক্ষারকের ধর্ম কী। ধর্মটা মনে হতে পারে যে এটা তো ধারণার মতো, সেটা নয়। ধর্ম মানে হচ্ছে বেসিক কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যর ওপর ভিত্তি করে এখানে একটা প্রশ্ন তৈরি হয়। সেটা হচ্ছে অ্যাসিড আর ক্ষারকের পার্থক্য আসতে পারে, অ্যাসিড আর ক্ষারকের মধ্যে সাদৃশ্য আসতে পারে। তো তার জন্য হচ্ছে অ্যাসিড ক্ষারকের ধর্মটা ইম্পর্ট্যান্ট। তারপর আসে হচ্ছে যে অ্যাসিডের বিভিন্ন প্রকারভেদ আছে, যেরকম হচ্ছে তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড কী কী, তাদের পার্থক্য হিসেবেও দিতে পারে, বা উদাহরণ তুলেও বলতে পারে যে কেন HCl-কে তীব্র অ্যাসিড বলে। তো সেরকমভাবে একটা আসে। আর একটা হয় হচ্ছে সেটা হচ্ছে জৈব অ্যাসিড আর হচ্ছে অজৈব অ্যাসিড। তো এরকম কয়েকটা আমাদের হচ্ছে প্রকারভেদ পড়তে লাগবে। দেন আসবে অ্যাসিডের ব্যবহার, এবং তার সাথে সাথে হচ্ছে ক্ষারকের ব্যবহারটাও এখানে আসে। তো ক্ষার বা ক্ষারকের যে যেগুলো পপুলার অ্যাসিড এবং পপুলার ক্ষারক, সেগুলোর হচ্ছে আমাদের ব্যবহার পড়তে হবে। দেন এইখানের সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, যেটার জন্যই হচ্ছে আমার মতে বোধহয় স্টুডেন্টদের বেশি ভয় লাগে, সেটা হচ্ছে যে কয়েকটা পরিচিত অ্যাসিড এবং ক্ষার, এবং তারা কীভাবে বিক্রিয়া করছে। শুধুমাত্র যে নিজেদের সাথে বিক্রিয়া করছে সেটা নয়, তার সাথে সাথে অ্যাসিড তোমার কোনো ধাতুর সাথে কিভাবে বিক্রিয়া করে, বা একটা ক্ষার সেটা তোমার কোনো হচ্ছে গিয়ে তার শনাক্তকারী পরীক্ষাটা কি। তো সেই রকম হচ্ছে কিছু কিছু বিক্রিয়া আছে, এবং বিক্রিয়াটা হচ্ছে এখানে চ্যাপ্টারের মধ্যে যে 3 নম্বরের প্রশ্ন আসে সেটা মেনলি হচ্ছে এখান থেকেই তুলে দেয়। এরপর হচ্ছে 2-3টে সাবটপিক আছে। একটা হচ্ছে পিএইচের গুরুত্ব পড়তে হবে, পিএইচের ব্যবহার পড়তে হবে, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে নির্দেশক, আর একটা আছে হচ্ছে অক্সাইড। তো আজকে একটা টপিক একটা ভিডিওতে তো সবটা পড়ানো সম্ভব নয়, তো আমি মোটামুটি 3-4টে ভিডিও এখানে হবে। ফার্স্ট যেটা আজকের ক্লাস, সেখানে আমরা পড়ে নেব প্রথম 4-5টা টপিক। সেটা হচ্ছে অ্যাসিড ক্ষারকের ধারণা, আর্হেনিয়াসের তত্ত্ব, অ্যাসিড ক্ষারকের ধর্ম যেটা, সেখান থেকে তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, জৈব অ্যাসিড, এগুলো সব পড়ে আমরা আজকে ব্যবহারটা পড়ে হচ্ছে শেষ করব। একটা ক্লাসে হবে হচ্ছে পুরো এই বিক্রিয়াটা, যেটা আমি আজকে পড়ানো সম্ভব নয়, তাহলে এই ক্লাসটা অন্তত 3-4 ঘন্টা ধরে চলবে, কারণ বোঝানোর একটু ব্যাপার আছে। তারপরের একটা ছোট ছোট ক্লাসে হচ্ছে পিএইচ, নির্দেশক, অক্সাইড, এগুলো শেষ হয়ে যাবে। তো মোটামুটি 3-4টে ক্লাস লাগবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথম একদম যে আমাদের টপিকে ঢোকার আগেই এই জিনিসটাকে আমাদের কেন কঠিন লাগে, কারণ হচ্ছে এই জিনিসটাকে আমরা বেশি হচ্ছে মুখস্থ করে হচ্ছে মনে রাখার চেষ্টা করি। জিনিসটা একদম মুখস্থ দিয়ে তুমি যদি করতে চাও, তাহলে সমস্যা যেটা হয় যে কিছু কিছু জিনিস তো হয়ে যায়, মাথায় ঢুকে যায়, যেরকম পিএইচের পোর্শনটা ওখানটা, কিন্তু বিক্রিয়াগুলো মুখস্থ করা সম্ভব নয় যদি না তুমি বোঝার চেষ্টা করো। তো আমরা চেষ্টা করব যতটা সোজাভাবে, যতটা আমি চ্যাপ্টারটাকে বুঝেছি, তো সেই রকমভাবে একটা বেসিক আইডিয়া দিয়ে হচ্ছে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো চলো শুরু করি। তো অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে আমাদের মেনলি সমস্যা যেখানে হচ্ছে আমি তো বলেই দিলাম। তো আমরা জিনিসটাকে ওইভাবে না পড়ে অ্যাসিড ক্ষারের অন্য একটা দিক দিয়ে আমরা হচ্ছে শুরু করব। সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার শুধুমাত্র যে একটা কেমিস্ট্রির টপিক সেরকম নয়। অ্যাসিড ক্ষার আমাদের দৈনন্দিন জীবনে লাগে। যেরকম এই যে আমরা লেবু খাই, লেবুকে কী জাতীয় ফল বলে কেউ জানো? নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে সাইট্রিক ফ্রুট বা সাইট্রিক ফল বলে। ঠিক আছে,
সাইট্রিক ফল কেন বলে? কারণ লেবুর মধ্যে একটা অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটার নাম কি? সেই অ্যাসিডটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তো সাইট্রিক অ্যাসিড থাকে বলে এখানে হচ্ছে এটাকে সাইট্রিক ফল বলে। তো না হয় থাকলো, থেকে আমার হচ্ছেটা কি, ওই জন্য লেবু খেলে কি হয়, আমাদের টক লাগে। এবং শুধুমাত্র যে টক লাগে সেটাও নয়, লেবুকে তুমি যখন মানে কাটো, ধরো বঁটিতে কাটলে কি ছুরিতে কাটলে, সেই ছুরিটা তুমি যদি না ধুয়ে কিছুক্ষণ রেখে দাও, কিছুক্ষণ মানে কিছু ঘন্টা রেখে দাও, সেখানে একটা দাগও তৈরি হয়। ঠিক আছে, তো তাহলে একটা অ্যাসিড থেকে বুঝলাম কি, এদের স্বাদটা হচ্ছে টক হয়। এখানে আর কি অ্যাসিড আছে? তেঁতুল। তেঁতুলের মধ্যে কি হয়, তোমার আরেকটা অ্যাসিড আছে, সেটার কি নাম জানি, সেটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। এইগুলো আমাদের ছোটোবেলায় হয়তো পড়ে থাকতেও পারো, আর নয়তো হচ্ছে ক্লাস 9-এরই তোমাদের যে জীবন বিজ্ঞান আছে, জীবন বিজ্ঞানের রেচন টপিকের মধ্যে এটার কিন্তু একটু হালকা উল্লেখ আছে। তো টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার এটা কি হচ্ছে, এটা তোমার তেঁতুলের মধ্যে থাকে, এবং তেঁতুলের মধ্যে থাকে, এটাও কি করে হচ্ছে, তেঁতুল যে আমাদের টক, তেঁতুল ফল টক, তো তার মেন রিজন হচ্ছে এই টার্টারিক অ্যাসিড। এছাড়াও বিভিন্ন আরও অনেক অ্যাসিড রয়েছে। তো একটা হচ্ছে, আমি এখানে যেটা বেসিক ইয়েতে বলছি সেটা হচ্ছে স্বাদ দিয়ে। এবার চলে আসি সাবান। সাবানের ক্ষেত্রে যেটা হয়, সাবান কোনোদিনও টেস্ট করেছি কি না জানি না, টেস্ট না করাই ভালো, মানে এটা টেস্ট করার জিনিসও নয়, তবুও যখন শ্যাম্পু ট্যাম্পু করি কখনো কখনো, যেটা হয় সাবান বা ইয়ে যদি মুখে চলে আসে, দেখবে সাবানের যে স্বাদটা সেটা হচ্ছে কষাটে একটা স্বাদ। ঠিক আছে, আবার এই তো একটা গেল। আরেকটা যেটা জিনিস হয় সেটা হচ্ছে, এই সাবানটাকে কি বলে তাহলে? সাবান হচ্ছে আমাদের ক্ষার জাতীয় পদার্থ। সাবান নিয়েও তুমি যদি খুব মানে অনেকক্ষণ ধরো সাবান টাবান নিয়ে তুমি স্নান করছো 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরেও দেখবে তোমার হচ্ছে যেটা হয় যে সাবান টাবান তুমি যদি কোথাও ফেলে রাখো বাথরুমের স্ল্যাবের মধ্যে, তাহলে সেখানেও দেখবে দাগ হয়ে যায়। ঠিক আছে, আর এটা হচ্ছে জলের ক্ষেত্রে যেটা হয়, জলের কোনো না স্বাদ আছে, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি স্বাদ নেই, গন্ধ নেই, বর্ণ নেই, তো এটা হচ্ছে একটা তোমার যেটা হচ্ছে যাকে বলা হয় প্রশম, মানে এর সব দিক থেকে এ হচ্ছে নিউট্রাল, ও না টকে যাবে, না হচ্ছে ঝালে যাবে, না কষাটেতে যাবে। ঠিক আছে, তো আমি কেন এইভাবে বললাম প্রথম দিকটা, কারণ হচ্ছে যে অ্যাসিড ক্ষার আমরা যখন পড়বো এখানে, এরপরে নিশ্চয়ই আমরা এখানে সংজ্ঞা আরও কঠিন যে টেকনিক্যাল টার্মগুলো আছে, সায়েন্টিফিক টার্মগুলো, সেগুলো সম্পর্কে আমরা বুঝবো। কিন্তু তুমি যদি একটা বেসিক, তুমি ঘরের ঠাকুমা দিদাকে যদি জিজ্ঞেস করো, তারা যদি অ্যাসিড ক্ষার মানে তাকে যদি বলতে বলো, তাহলে তারা অ্যাসিড ক্ষারের যে মানে তুলনাটা, সেটা হচ্ছে এই স্বাদ দিয়ে করে, যে অ্যাসিড হচ্ছে স্বাদে টক এবং ক্ষার হচ্ছে স্বাদে কষাটে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে একটা বেসিক জিনিস, যে একদম কেউ যদি কিছু না জানে, তো অ্যাসিড ক্ষারের প্রথম যে সংজ্ঞাটা, প্রথম যে ধারণাটা, সেটা হচ্ছে এইভাবে আসে। এবার চলে আসি হচ্ছে, এটা বললে তো আর মানে পরীক্ষার টিচাররা সন্তুষ্ট হবে না, বা বিজ্ঞান মহল যেটা, সেটা তারাও হচ্ছে সন্তুষ্ট হবে না। তো সেখানে আমরা অ্যাসিড আর ক্ষারের সংজ্ঞা লিখতে গেলে, তো যে ভদ্রলোকের নাম প্রথম উঠে আসবে তিনি হলেন আরহেনিয়াস। ঠিক আছে, তো আরহেনিয়াস ইনি কি করেছিলেন, ইনি একটা বিয়োজনবাদ, কিসের বিয়োজনবাদ? তড়িৎ বিয়োজনবাদ। পরীক্ষায় দেবে আরহেনিয়াসের তড়িৎ বিয়োজনবাদ অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা লেখো বা ক্ষারের সংজ্ঞা লেখো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তো আরহেনিয়াস কিছু তোমার ওরকম মানে যৌগ নিয়েছিল, সেই যৌগগুলোর কি করেছিলেন, তিনি জলীয় দ্রবণ নিয়েছিলেন, মানে নর্মাল অবস্থায় নেননি। ধরো HCl যে নিয়েছিলেন, HCl এর লঘু জলীয় দ্রবণ নিয়েছিলেন। তো এখানে যেটা হয়েছিল, HClও ছিল, আর তার সাথে হচ্ছে H2O ছিল। ঠিক আছে, বা অন্য যে তিনি যৌগগুলো নিয়েছেন তাদের মধ্যে এই মানে জলীয় দ্রবণ নিয়ে সেখানে কী হচ্ছে, জলও ছিল, তার সাথে হচ্ছে সেই পদার্থটাও ছিল। তো সেইখানটা থেকে তিনি মানে এবার এটাকে কি করলেন, তিনি হচ্ছেন মানে যখন এটার জলীয় দ্রবণ নেওয়া হলো, তখন কি দেখলেন যে সেই জিনিসটা হচ্ছে বিয়োজিত হচ্ছে। বিয়োজিত হওয়া মানে কি, জিনিসটা ভেঙে যাচ্ছে। এবার যে কোনো যৌগ যদি ভেঙে যায়, সেটা কিসে ভাঙবে, সেটা হচ্ছে দুটো ফর্মে ভাঙবে, একটা হচ্ছে পজিটিভ আয়নে ভাঙে, একটা হচ্ছে নেগেটিভ আয়নে ভাঙে। পজিটিভ আয়নটার কি নাম বলে হচ্ছে, এটাকে বাংলায় বলে না, ইংলিশেই বলবে, ক্যাটায়ন বলে, আর নেগেটিভ আয়নকে বলা হয় হচ্ছে অ্যানায়ন। এই বেসিক জিনিসগুলো কিন্তু হচ্ছে ক্লাস 8-এর জিনিস। তো
যে কোনো জিনিসই তার যখন জলীয় দ্রবণ নেওয়া হয় এবং সেটার কি হয় সেটা হচ্ছে তড়িৎ বিয়োজিত হয়। সব যৌগরই যে হয় সেরকম নয়, কিছু কিছু তড়িৎ বিশ্লেষ্য যেসব যৌগ আছে তাদের ক্ষেত্রে হয়, যেরকম অ্যাসিড ক্ষার এরা হচ্ছে তড়িৎ মানে তোমার হচ্ছে মানে বিয়োজিত হয়। তো বিয়োজিত হয়ে কি করবে, একটা পোর্শন এই HCl এর সেটা হচ্ছে পজিটিভ আয়ন দেবে, যেমন এখানে হচ্ছে H+ দেবে, আর অন্যটা কি হয়ে যাবে মাইনাস দেবে, Cl মাইনাস। তাই জন্য দুটো যখন কাছাকাছি আসে মানে এমনি নর্মাল সময় এর প্লাস আর এর মাইনাসে হচ্ছে মানে কেটে গিয়ে দুটো হচ্ছে একসাথে যুক্ত হয়ে যায়। তো খুব সোজা কথা, যদি এটাকে আমি জলীয় দ্রবণ নিই তাহলে কি হচ্ছে সেটার একটা আয়নে বিভাজিত হচ্ছে। তো আর্হেনিয়াসের যখন সংজ্ঞা বলবো এই দুটো কথা হচ্ছে থাকতেই হবে। প্রথম কথা কি, সেটা হচ্ছে জলীয় দ্রবণ নেব। জলীয় দ্রবণ কথাটা যদি না লেখো তাহলে নাম্বার কাটা যাবে। জলীয় দ্রবণে কি হবে, এখানে সামনে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন ঘটিত। ঠিক আছে, এমনি তুমি হাইড্রোজেন ভাবেই লিখবে, মানে আমি তো H2 লিখেছি জায়গা নেই বলে। তো হাইড্রোজেন ঘটিত যৌগ সেটা কি করছে, জলীয় দ্রবণে আয়নিত হয়। এটা হচ্ছে প্রথম কথা যেটা তোমাকে লিখতেই হবে। সেকেন্ড কথা কি লিখতে হবে, সেকেন্ড কথা লিখতে হবে হচ্ছে সেটা কি হবে, আয়নিত যে হলো, আয়নিত হয়ে H+ আয়ন দেবে। ঠিক আছে, তাহলে এই দুটো কথা হচ্ছে আর্হেনিয়াসের অ্যাসিডের সংজ্ঞায় বেসিক তোমার হচ্ছে দুটো কথা। মানে তুমি যখন সংজ্ঞা লিখবে, সংজ্ঞাতে কি লিখবে তাহলে, যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে, বা তুমি যদি ক্যাটায়ন রূপে না লেখো H+ আয়ন দেবে, তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো হচ্ছে আমি অ্যাসিড। ঠিক আছে, বোঝা গেল। এবার এই যে H+ আয়নটা দেয় এটা তো আর্হেনিয়াস বলেছেন, পরবর্তীকালে দেখা যায় যে আর্হেনিয়াসের মানে কথার মধ্যে মানে আর্হেনিয়াস যেটা বলেছেন তার মধ্যে কিছু ছোটোখাটো হচ্ছে ত্রুটি আছে। তার মেন একটা ত্রুটি হচ্ছে এটাই যে H+ আয়ন এরকমভাবে নর্মাল অবস্থায় থাকতে পারে না। কেন থাকতে পারে না, কারণ জলের মানে এই যে জলীয় দ্রবণটা নেওয়া হচ্ছে সেখানে শুধু যে HClটা এইভাবে ক্যাটায়ন আনায়নে ভাঙে সেটা নয়, তার সাথে কি হয়ে যায়, জলের অণুও থাকে। তো এই H+ অণুটা গিয়ে কি হয়, এই জলের একটা অণুর সাথে হচ্ছে যুক্ত হয়ে যায়। তাহলে এই H+ অণুটা গিয়ে কি করলো, H2O মানে জলের যে অণু তার সাথে যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে, তিনটে H হয়ে গেল, তাহলে H3O তৈরি করবে। ঠিক আছে, H3O+, কারণ এর তো প্লাসটা রয়েছে, তো প্লাসটা বসে যাবে। এই যে আয়নটা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। একটা প্রশ্ন এসেছিল কোনো একবারে যে তোমার জলীয় দ্রবণে H+ আয়ন থাকে বলে চারটে অপশান ছিল, যে H+ হিসেবে, H2O হিসেবে, H3O+ হিসেবে, H3O- হিসেবে। তো তোমাকে এখানে তো দেখিয়েই দিলাম যে H+ আয়নটা নর্মাল মানে তোমার জলে যে এই যে বিয়োজিত হলো, এটা বিয়োজিত হয়ে H+ রূপে থাকতে পারে না। ওটা কি করে, আরেকটা জলের এখানে, কারণ জলীয় দ্রবণ জল তো থাকবেই, তো একটা জলের অণুর সাথে যুক্ত হয়ে গিয়ে এটা হাইড্রোনিয়াম আয়ন দেয়। ঠিক আছে, তাই এখনকার সংজ্ঞায় তোমার মানে আমাকে আর্হেনিয়াসের সংজ্ঞাই লিখতে বলবে যে আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা লেখো, সেখানে আমি কি করব, এই যে কথাটা দেওয়া আছে সে কথাটাই লিখব, যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ আয়ন দেয়, ব্র্যাকেটে লিখে দেব হচ্ছে প্রকৃতপক্ষে কি দিচ্ছে, H3O+ আয়ন দেয়। ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, মানে লিখে তারপর লিখবো মানে যে আয়ন দেয় বলে এটা শেষ হলো, তাদেরকে অ্যাসিড বলে। অ্যাসিডের উদাহরণ দিয়ে এবার, যেরকম আমি একটাই প্রথমে বললাম HClটা কি হয়ে যাবে যদি তোমার ভাঙে, H+ হবে আর হচ্ছে Cl- হবে। তাহলে HCl হাইড্রোজেন ঘটিত যৌগ, কারণ H আছে, আর জলীয় দ্রবণে কি করছে, H+ আয়ন দিচ্ছে। এই H+ আয়নটাই পরবর্তীকালে কি হবে, H+ আর এইদিকে H2O যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে H3O। ঠিক আছে, তো এটা একটুখানি H3O+। ঠিক আছে, বোঝাতে পারলাম। ঠিক সেমভাবে তো আমি হচ্ছে HNO3 যদি করি, HNO3 এটাকে কী বলা হয়, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটাও কি হবে, H+ হলো,
তার সাথে কি হচ্ছে NO3টা হচ্ছে একসাথে হয়, এটা একটা মূলক, এর ওটা মাইনাস এলো, আর সেমভাবে কি হচ্ছে H প্লাসটার সাথে H2 যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে। তো এই হচ্ছে আমার আর্হেনিয়াসের বিয়োজনবাদ অনুযায়ী তোমার অ্যাসিডের সংজ্ঞা। এবার আর্হেনিয়াসের বিয়োজনবাদ অনুযায়ী ক্ষারের সংজ্ঞা কি? ক্ষারক, আচ্ছা এক সেকেন্ড, ক্ষারকের সংজ্ঞা কি? আচ্ছা আমি মাঝে মাঝে ক্ষার বলছি, মাঝে মাঝে ক্ষারক বলছি, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আসল কথাটা হচ্ছে অ্যাসিড আর ক্ষারক। ক্ষার হচ্ছে ক্ষারকের একটা টাইপ, কীরকম টাইপ সেটা আমরা পরে আসছি, তো আগে সংজ্ঞায় চলে আসি। তো ক্ষারকের সংজ্ঞা হিসেবে আর্হেনিয়াস কি বলেছে, যে যে সমস্ত যৌগ, সেই যৌগগুলো মেনলি কীরকম হতে হবে, ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জেনারেলি হয়। তো সেটা তুমি মানে তোমার যদি না মনে থাকে না হলেও চলবে, আপাতত যেটা মনে রাখতে হবে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে এখানেও কী হবে, আয়নিত হবে, একই ব্যাপার, কিন্তু কি তৈরি করবে? ক্ষারকের সংজ্ঞাটা ইজিলি মানে একটু মানে তুলনামূলকভাবে ইজি, OH মাইনাস অ্যানায়ন তৈরি করবে। মাইনাস হলে আমি বললাম অ্যানায়ন হবে, তো যেটা কি করবে OH মাইনাস অ্যানায়ন দেবে, তাদেরকেই আমি কি বলবো, তাদেরকে বলবো হচ্ছে ক্ষারক। OH মাইনাস এইটা যে মূলক, এই মূলকটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে হাইড্রক্সিল মূলক। তিনটে মূলক আমরা এখন একটু দেখলাম, কি কি সেই তিনটে মূলক। প্রথমে দেখলাম হচ্ছে H প্লাস, যেটা H প্লাসটাকে বলছে হচ্ছে হাইড্রোজেন মানে হাইড্রোজেন মূলক। এইদিকে পড়লাম হচ্ছে H3O প্লাস, যেটা নাম দিলাম হচ্ছে হাইড্রোনিয়াম মূলক, আর এইদিকে OH মাইনাস হলো, সেটা হচ্ছে হাইড্রক্সিল মূলক। ঠিক আছে, তো তিন ধরনের মূলক আমরা দেখে নিলাম। তো ক্ষারকের সংজ্ঞা খুব সোজা। ক্ষারকের সংজ্ঞায় তাহলে কি বলছেন, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যানায়ন রূপে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে কি বলছে, তাদেরকে বলছে হচ্ছে ক্ষারক। তো এটা গেল হচ্ছে আমার আর্হেনিয়াসের বিয়োজনবাদ অনুযায়ী ক্ষারকের আর অ্যাসিডের সংজ্ঞা। এবার উদাহরণ দেখি, যেরকম হচ্ছে NaOH। তো এটাও যদি কি হবে, জলীয় দ্রবণ নিই, মানে জলীয় দ্রবণটা হচ্ছে মাস্ট, এটা দুটো ক্ষেত্রেই তোমার হচ্ছে লাগবে। তো NaOH কি হবে, Na প্লাস হবে, আর তার সাথে হচ্ছে OH মাইনাস হবে। এই OH মাইনাসের জন্য এটা কি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে হচ্ছে ক্ষারক। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার চলে আসবো হচ্ছে যে আর্হেনিয়াস তো তত্ত্ব দিয়েছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে আর্হেনিয়াসের তত্ত্বর মধ্যে কিছু না কিছু হচ্ছে ত্রুটি আছে। একটা ত্রুটি তো আমি বললাম ওখানে হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে, কিন্তু এছাড়াও আরও অনেক ত্রুটি আছে। ত্রুটিটা আমাদের কিন্তু সিলেবাসে সেরকমভাবে নেই, বাট যখন জানছি একটুখানি জেনে রাখা ভালো। তো আর্হেনিয়াসের মেন যে কটা মানে যে তত্ত্বটা, তার মধ্যে সীমাবদ্ধতাগুলো কি? প্রথম সীমাবদ্ধতা যেটা হচ্ছে, তিনি বলেছেন যেটা, যে H প্লাস আয়ন যারা দেবে তারাই হচ্ছে আমার এইদিকে অ্যাসিড। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে H প্লাস আয়ন দিলেও অ্যাসিড নাও হতে পারে। যেমন উদাহরণ দিই, H2O। H2O কি হয়, ভেঙে কি তৈরি করে, H প্লাস আর OH মাইনাস। H প্লাস এলো, এদিকে OH, তাহলে H প্লাস আয়ন দিচ্ছে, তার সাথে কি হচ্ছে হাইড্রোজেন গঠিত যৌগ এটা একটা। তাহলে আমি তো জলকেও বলতে পারি জল অ্যাসিড, বা জলকে বলতে পারি জল ক্ষারও, মানে ক্ষারেরও দিচ্ছে, কিন্তু কি হয়, জল এদের দুজনের মধ্যে কোনোটাই নয়। তো তাহলে একটা জিনিস হচ্ছে, একটা ত্রুটি এরমভাবে বেরোলো যে H প্লাস আয়ন দিলেই যে সবসময় আমার সেই জিনিসটা অ্যাসিড হবে, সেটা নাও হতে পারে। আর কি সীমাবদ্ধতা আছে, H প্লাস আয়ন যদি না দেয়, ঠিক আছে, H প্লাস আয়ন না দিলেও কি হয়, অ্যাসিড হতে পারে। এটা হচ্ছে অপোজিট হলো, যে একটা H প্লাস আয়ন দিয়ে অ্যাসিড না হতে পারে, সেরকম মানে কিছু কিছু এক্সেপশন আছে, যেরকম হচ্ছে এখানে জল। সেরকমভাবে কিছু কিছু এক্সেপশন এরকমও আছে যারা হচ্ছে H প্লাস আয়ন তাদের মধ্যে নেই। যেরকম উদাহরণ কি, যেরকম উদাহরণ দিচ্ছি একটা, BF3, এটার নাম কি, এর নাম হচ্ছে বোরন ট্রাইফ্লুরাইড। এটা একটা যৌগ, দেখতেই পাচ্ছ এর মধ্যে কোন
এইচ নেই, হাইড্রোজেন নেই, কিন্তু দেখা গেছে যে এটার যে নেচারটা, যে প্রকৃতিটা, সেটা কিন্তু হচ্ছে আম্লিক, মানে এটা হচ্ছে অ্যাসিডিক একটুখানি। তাহলে এটা এমন একটা অ্যাসিড যেটা এইচ প্লাস আয়ন দেয় না, তার মানে এইচ প্লাস আয়ন না দিলেও অ্যাসিড হতে পারে। ঠিক আছে, তো এটা একটা জিনিস হচ্ছে আমাদেরকে একটুখানি মনে রাখতে লাগবে, ছোটোখাটো, মানে এই জিনিসগুলো, মানে এই এনার সীমা, মানে এই তত্ত্বের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা কিন্তু আমাদের সিলেবাসে নেই, কিন্তু কি স্কুলে পড়ানোর সময় অনেক সময় এটা হচ্ছে আমাদের পড়ায়, এবং পড়ানোর সময় কি মানে এই ছোটোখাটো উদাহরণগুলো কিন্তু দেয়, এবং সেই উদাহরণটা দেয় বলেই কি করতে হবে, আমাকে হচ্ছে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তোমাকে হয়তো দিল যে আর্হেনিয়াসের তত্ত্ব মেনে চলে না এরকম একটি অ্যাসিডের নাম লেখো, তখন উত্তরটা হয়ে যাবে হচ্ছে BF3। ঠিক আছে, জেনারেলি এইখান থেকে প্রশ্ন আসার কথা নয়, কিন্তু কি হয়, স্কুল তো মাঝে মাঝে পাকামি করতেই পারে, তো এখান থেকে এরকম একটা প্রশ্ন এলেও আসতে পারে। তাহলে একটা মানে এখান থেকে দুটো গেল, যেটা হচ্ছে অ্যাসিডিক নেচার দিয়ে তোমার হচ্ছে একটা সীমাবদ্ধতা হলো। আর কি সীমাবদ্ধতা হয়, সেটা হচ্ছে মানে উনি বলেছেন যে যৌগগুলো কি করতে হবে, মানে যৌগগুলো যে অ্যাসিড বা ক্ষারকীয় যে ধর্ম প্রদর্শন করবে, তার জন্য কি হতে হবে, তার জলীয় দ্রবণ লাগবে। ঠিক আছে, তো উনি বলেছেন জলীয় দ্রবণ মাস্ট, জলীয় দ্রবণ না হলে কি হবে, অ্যানায়ন ক্যাটায়নে ভাঙবে না। কিন্তু দেখা গেছে যে কিছু কিছু অজলীয় দ্রাবকেও, অজলীয় দ্রাবক মানে যার মধ্যে জল নেই, যেরকম হচ্ছে যেমন তোমার হচ্ছে বেনজিন, আচ্ছা এখানে আমি একটা অজলীয় লিখি, যেমন হচ্ছে বেনজিন, বেনজিন এমনিতে কি তরল পদার্থ, কিন্তু বেনজিনের মধ্যে যেটা হচ্ছে জল নেই, মানে জলীয় তো নয় ওটা, তো এটা অজলীয় দ্রবণ। আর কি হয়, তরল অ্যামোনিয়া যদি নিই, আচ্ছা এক সেকেন্ড, তরল অ্যামোনিয়া, তো এটাও কি হচ্ছে তোমার একটা মানে তরল ফর্ম, কিন্তু কি জল নেই তাতে। তো এইরকম আমি যদি কোনো মানে কি বলবো অজলীয় দ্রাবক নিই, তো সেখানেও কি হতে পারে, তোমার হচ্ছে তরল অ্যামোনিয়া বা বেনজিন, সেখানে কোনো যৌগের অ্যাসিড বা ক্ষারকীয় ধর্ম মানে আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী কিন্তু ব্যাখ্যা করা যাবে না। তার মানে অজলীয় দ্রবণে কি হচ্ছে তোমার অ্যাসিড ক্ষারক ধর্ম প্রদর্শিত হয় না। তুমি বলতে পারো এটা তো ওনার মানে কথাটাই হলো, হ্যাঁ ব্যাপারটা কি আমি বোঝাতে চাইলাম যে উনি বলেছেন যে জলীয় দ্রবণের ক্ষেত্রেই এই ধর্মটা মানে অ্যাসিড ক্ষারকের ধর্মটা হচ্ছে রেস্ট্রিক্টেড, ওখানেই শুধুমাত্র ওটা হয়, অন্য কোনো জায়গাতে হবে না। কিন্তু অন্য জায়গাতে কিন্তু এটা শো করে, কিন্তু ওনার তত্ত্ব অনুযায়ী আমি অজলীয় দ্রবণের ক্ষেত্রে অ্যাসিড ক্ষারকের ধর্ম প্রদর্শিত করাতে পারবো না। ঠিক আছে, কারণ এই যে কেন হচ্ছে না, কারণ এইচ প্লাস আয়ন না হয় দেবে, কিন্তু কি হচ্ছে এইচ প্লাস আয়নটা গিয়ে ওইদিকে হাইড্রোনিয়াম আয়ন তো তৈরি করতে পারছে না, তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো এটাও একটা ওই জন্য কী হয়, সীমাবদ্ধতার মধ্যে হয়। ঠিক সেমভাবে যেরকম এখানে এইচ প্লাস আয়নের ক্ষেত্রে অ্যাসিড হতে পারে, বা এইচ প্লাস আয়ন না দিলে অ্যাসিড মানে এইচ প্লাস আয়ন না দিলে অ্যাসিড হতে পারে, এবং এইচ প্লাস আয়ন দিলেও অ্যাসিড না হতে পারে। ঠিক সেমভাবে আরও একটা জিনিস হয়, যদি OH মাইনাস আয়ন দেয় তাহলে আর্হেনিয়াস কি বলেছেন যে সেটা হচ্ছে ক্ষারক হবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে OH মাইনাস আয়ন না দিলেও কি হচ্ছে, ক্ষারক হতে পারে। ঠিক আছে, যেরকম উদাহরণ কি, যেমন উদাহরণ হচ্ছে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে NH3, আরও অনেক আছে, শুধুমাত্র NH3টাই ভালো করে পড়ে রাখবো, এখানে BF3 পড়ে রাখবো, এখানে NH3 পড়ে রাখবো। NH3 কি, সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া নর্মালি হচ্ছে ক্ষারকীয়, ঠিক আছে, ক্ষারকীয় নেচারের, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো OH আয়ন ফর্মই করতে পারবে, কারণ ওই তো নেই, অক্সিজেন নেই, তো কার সাথে OH তৈরি করতে পারবে না। তো এখান থেকেও একটা প্রশ্ন তোমাকে হচ্ছে দিতে পারবে যে তোমার আর্হেনিয়াসের তত্ত্ব মানে তত্ত্ব ছাড়া বা তত্ত্ব অনুযায়ী ক্ষারক নয় এরকম একটি ক্ষারকের উদাহরণ দাও।
ঠিক আছে, আমি একটু গুছিয়ে প্রশ্নটা ঠিক বলতে পারলাম না, আশা করি তোমরা বুঝতে পারলে। তো এরকম এখান থেকে ছোট ছোট প্রশ্ন হতে পারে, তোমাদের কখনোই আসবে না হচ্ছে আরএনিয়াসের মানে তত্ত্বের সীমাবদ্ধতা, কারণ এটা সিলেবাসে নেই, কিন্তু ছোট ছোট প্রশ্ন এটা স্কুল লেভেলে দিলেও দিতে পারে। ঠিক আছে, তো এই কটা হচ্ছে তার সীমাবদ্ধতা, যেটা সম্পর্কে একটুখানি জানতে লাগবে। এবার চলে আসি কিসে, এবার চলে আসবো হচ্ছে অ্যাসিড আর ক্ষারকের বৈশিষ্ট্যতে বা ধর্মে। তো অ্যাসিড আর ক্ষারকের বৈশিষ্ট্য একটা তো আমরা পড়লাম হচ্ছে এমনি নর্মাল অবস্থায় যে অ্যাসিড আর ক্ষারক কাকে বলে, কিন্তু কি হয় এইসব ছাড়াও হচ্ছে অনেকগুলো ধর্ম আছে যেগুলো একসাথে মিলে বোঝায় হচ্ছে সেই জিনিসটা হচ্ছে অ্যাসিডিক না ক্ষারকীয়। ঠিক আছে, এই যেরকম ধরো আমার যেটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি হচ্ছে আরএনিয়াসের তত্ত্ব মানছে না, কিন্তু অ্যাসিড ক্ষারকের অন্য অনেক ধর্ম আছে, মানে ক্ষারকের অন্য অনেক ধর্ম আছে, সেই ধর্মগুলো হচ্ছে অ্যামোনিয়া মানে, সেই জন্য অ্যামোনিয়াকে ক্ষারকের ক্যাটাগরিতে ঢুকিয়ে দেওয়া যায়। তো অ্যাসিডের ধর্ম কি কি আছে, প্রথম অ্যাসিডের যে ধর্মটা হবে সেটা হচ্ছে এটা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, মানে নর্মাল অবস্থা, কারণ বেশিরভাগই H+ আয়ন দিচ্ছে। H+ আয়ন আর প্রকৃতপক্ষে এটা কী তৈরি করে, H3O+ হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, একটা এটা গেল। সেকেন্ড যেটা একদম শুরুতেই বললাম, এটা কীরকম হবে, এটা হচ্ছে স্বাদে টক হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য, যেটা স্বাদে হচ্ছে টক হবে। থার্ড কি হবে, থার্ড হচ্ছে একটা নির্দেশকের একটা পরীক্ষা হয়। নির্দেশক মানে কি, নির্দেশক মানে হচ্ছে যে এমন একটা তোমার এখানে নির্দেশক হিসেবে যেটা ব্যবহার করা হয়, একবার লিখেই দিই, সেটা হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপারটা কি, তোমার হচ্ছে একটা কালারফুল তোমার এরকম পাতার মতো তোমার থাকে, যেটা আইদার তোমার হচ্ছে লাল হবে, আইদার সেটা হচ্ছে নীল হবে। তো আমি নীলটা যেহেতু এঁকে দিলাম, তো একটা হচ্ছে লাল হবে। ঠিক আছে, একটা হচ্ছে এরকম ছোট ছোট পাতার মতো থাকে। তো এগুলো এদেরকে কি বলছে, এদেরকে বলে হচ্ছে লিটমাস পেপার। এই লিটমাস পেপারগুলোকে আসলে কি বলে, এগুলোকে বলা হয় নির্দেশক। নির্দেশক মানে কি, এটা নির্দেশ করতে পারে যে কোনো একটা দ্রবণ সেটা অ্যাসিডিক না কোনো দ্রবণটা হচ্ছে বেসিক। বেসিক মানে হচ্ছে ক্ষারকীয়, মানে সেটা হচ্ছে আম্লিক নাকি না সেটা ক্ষারকীয়। তো এই লিটমাস পেপারের ক্ষেত্রে তোমার অ্যাসিড আমি কি করে বুঝবো, ধরো আমাকে একটা এরকম পাত্র দিয়েছে, সেখানে একটা তোমার হচ্ছে এখানে দ্রবণ আছে, আমি জানি না দ্রবণটা কী আছে, আমাকে কেউ বলেনি, আমাকে বলতে হবে এই দ্রবণটা অ্যাসিডিক না ক্ষারকীয়। তো কি করে এই লিটমাস পেপারের ক্ষেত্রে, যে অ্যাসিড লিটমাস পেপার পরীক্ষাতে যেটা করে, নীল লিটমাসকে লাল করে। খুব 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 ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে পয়েন্ট, কারণ এই পয়েন্টটা ওপর ছোটোখাটো অনেক প্রশ্ন থাকে, এবং বেসিক যে পরীক্ষা আমি কোনো জিনিস অ্যাসিড বা ক্ষার আমি বুঝবো কী করে, তার মেন পরীক্ষা হচ্ছে এটাই। তো এক্ষেত্রে করবোটা কি, ধরো এরকম একটা আমাকে দ্রবণ দিয়ে দিয়েছে, ধরে নাও আমি এই দ্রবণটা হচ্ছে অ্যাসিডিক, আমি জানি না, ধরে নিলাম হচ্ছে অ্যাসিডিক। তো তখন কি হবে, আমি তার মধ্যে হচ্ছে লিটমাস পেপার পরীক্ষা করব। কি করব, আমি এর মধ্যে একবার নীল কাগজটাও ডোবাবো, একবার আমি এর মধ্যে লাল কাগজটাও ডোবাবো। তো নীল কাগজটা যখন ডোবাবো, দেখবো এটা যদি অ্যাসিডিক হয়, নীল কাগজটা আস্তে আস্তে কি হয়ে যাবে, এটার মধ্যে একটুখানি হচ্ছে লালচে ভাব চলে আসবে। ঠিক আছে, ওটা হচ্ছে লাল রঙের দেখতে হয়ে যাবে। কিন্তু লাল কাগজটাকে যখন ডোবাবো, দেখবো ওর মধ্যে কোনো কিছু চেঞ্জ আসছে না, মানে লাল কাগজটা লালই থাকবে। তো ওই জন্য কি হচ্ছে, তো লিটমাস পেপার কি নির্দেশ করছে, যে যদি নীল লিটমাসটা লাল হয়, এই দ্রবণটা কি হয়ে যাবে, অ্যাসিডিক। ঠিক আছে, এটা একটা গেল। আর 4 নম্বর পয়েন্টটা কি, 4 নম্বর পয়েন্ট একটা বেসিক পয়েন্ট, সেটা হচ্ছে যে অ্যাসিড কি করে, ক্ষারকের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি তৈরি করে হচ্ছে লবণ আর জল। বেসিক একটা যে অ্যাসিড যদি কখনো কোনো ক্ষারকের সাথে বিক্রিয়া করে, ধরো এইদিকে আমার HCl রয়েছে, এইদিকে যদি আমার NaOH থাকে, কি করবে, এই দুটো বিক্রিয়া করবে। বিক্রিয়ার নিয়মই কি, এর যেটা পজিটিভ হবে, মানে আয়নের মধ্যে H+ দেয়, এটা Clটা মাইনাস দেবে, আর সেরকমভাবে এখানেও Na+ দেবে, OH- দেবে। তো এর প্লাসটা এখানের মাইনাসের সাথে এসে যুক্ত হবে, আর এর যে প্লাসটা সেটা হচ্ছে এর মাইনাসের সাথে যুক্ত হবে। তো এখানে যে জিনিসটা তৈরি হয়,
সেটা হচ্ছে লবণ কি তৈরি হবে, তাহলে হবে NaCl আর তার সাথে যেটা জল H2O। তো এটা একটা অ্যাসিডের হোক বা ক্ষারের হোক একটা খুব বেসিক একটা প্রপার্টিজ, যে অ্যাসিডের সাথে যদি ক্ষারকের বিক্রিয়া হয়, না অ্যাসিডের ধর্ম থাকে না ক্ষারের ধর্ম থাকে, পুরো নতুন একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে লবণ আর জল। এবার চলে আসি ক্ষারকের বৈশিষ্ট্যে। তো ঠিক সেমভাবেই আমি হচ্ছে বৈশিষ্ট্যগুলো করব। প্রথম বৈশিষ্ট্য কি হবে, এটা হচ্ছে OH মাইনাস আয়ন দেবে। সেকেন্ড কি হবে, এটা হচ্ছে স্বাদে কষা হবে। থার্ড কি হচ্ছে, লিটমাস পেপারের পরীক্ষায় হবে হচ্ছে এটা হচ্ছে উল্টো হবে, লাল লিটমাসকে নীল করবে। ঠিক আছে, তাহলে এটা একটা বেসিক শনাক্তকারী বৈশিষ্ট্য। তোমাকে বলবে যে অ্যাসিডের বা ক্ষারের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। বেসিক বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে অ্যাসিডের ক্ষেত্রে নীল লিটমাস লাল হয় আর ক্ষারের ক্ষেত্রে লাল লিটমাস নীল হয়। মানে যে আমি পরীক্ষাটা বললাম, এবার যদি এখানে একটা দ্রবণ দেওয়া হয়, এখানে যদি আমি লাল লিটমাস পেপারটা ডোবাই, সেটা হচ্ছে নীল হয়ে যাবে। আর 4 নম্বর পয়েন্ট কোনটা হবে, এইটারই হচ্ছে সেম পয়েন্ট এখানে উঠবে, কারণ তোমাকে তো একসাথে দেবে না অ্যাসিড বা ক্ষারের দুজনের বৈশিষ্ট্যই লিখতে হবে, তোমাকে আইদার পার্থক্য করে দেবে। পার্থক্য করে দিলে কি হবে, এই পার্থক্যটা কিন্তু ঢুকবে না, এই যে অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়া লবণ আর জল তৈরি করে, তোমার পার্থক্যে চলে আসবে হচ্ছে ওপরের তিনটে। এবার প্রশ্ন তোমাকে এটা দিতে পারে, অ্যাসিড আর ক্ষারকের যদি সাদৃশ্য দেয় তাহলে কি হবে। প্রথম সাদৃশ্য যেটা হবে, আমি এখানে সাদৃশ্যতে জাস্ট এরমভাবে এখানে পয়েন্ট করে দিচ্ছি, কারণ সাদৃশ্য দু ক্ষেত্রেই সেমই হবে। প্রথম জিনিসটা কি হবে, যে দুজনেই হচ্ছে জলে দ্রাব্য হবে, অ্যাসিড ক্ষার দুজনেই। কেন, কারণ আর্হেনিয়াসের তত্ত্বেই বলছে জলীয় দ্রবণে, তার মানে কি জলে দ্রাব্য হতে লাগবে, তাহলে একটা সেটা হবে। সেকেন্ড কি, দুজনেই কি করছে, আয়ন দিচ্ছে, ও মাইনাস আয়ন দিচ্ছে, H প্লাস আয়ন দিচ্ছে, তার মানে কি হয়, এরা দুজনেই হচ্ছে আয়নিত হয়। আয়নিত হওয়া মানে কি, এরা হচ্ছে তড়িতের সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী। আর থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই বিক্রিয়াটা, যে যদি ওরা দুজনে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ আর জল তৈরি করবে। তো সাদৃশ্য হচ্ছে এইটা, আর বৈসাদৃশ্য বা পার্থক্য বললে ওপরে যেটা পয়েন্ট করলাম গেল। এবার চলে আসবো হচ্ছে এখানে একটা খুব মেন একটা জিনিস, সেটা হচ্ছে এই রে, এখানটা মুছতে গিয়ে বোধহয় ইয়েতে চলে এসছে। আচ্ছা, এরপরে একটা খুব বেসিক প্রশ্ন আসে, সেটা কি প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, একটু আগে আমি বলেছিলাম না যে আমি বারবার ক্ষারক বলে ফেলছি, গুলিয়ে ফেলছি, তো অ্যাকচুয়ালি কি হয়, দুটো কথা কিন্তু আলাদা। এখানের কথাতেই কি লেখা আছে, যে সব যে ক্ষার, সেই ক্ষারগুলো কি হয়ে যায়, হচ্ছে ক্ষারক, কিন্তু সব ক্ষারক কি হচ্ছে তোমার ক্ষার নয়। এটা আমি কিভাবে বোঝাবো বা জিনিসটা কি। তো প্রথমে আগে আমি চলে আসি হচ্ছে একটা উদাহরণটা বললে তবে হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী কি বলেছে, আর্হেনিয়াস বলেছে যে আমার যেসব হচ্ছে ক্ষারক, মানে ওনার যে ক্ষারকের সংজ্ঞা, তারা কি হতে হবে, তারা হচ্ছে জলে দ্রাব্য হতে হবে, জলীয় দ্রবণ চাই না, তো জলীয় দ্রবণে কি হচ্ছে, জলে সেগুলো দ্রাব্য হতে হবে। তো আর্হেনিয়াসের সূত্র বলবো না, তত্ত্ব অনুযায়ী কি হচ্ছে, যে জলে দ্রাব্য হতেই হবে ক্ষারককে। পরবর্তীকালে আমি এই সীমাবদ্ধতা লেখার সময় কি বললাম, যে জলে দ্রাব্য হবেই ক্ষারক সেরকম কোনো কথা নেই। উনি বলেছেন যারা জলে দ্রাব্য হবে তারাই হচ্ছে ক্ষারক। এটা কার অনুসারে, আর্হেনিয়াস অনুসারে। ঠিক আছে, এখনই কিছু লিখবে না, যেটা জলে দ্রাব্য হতে হবে কার অনুসারে, তার জলে দ্রাব্য তো হতেই হবে এবং তার সাথে OH মাইনাস দেবে, তবে সেগুলো কি হয়ে যাবে, হবে হচ্ছে ক্ষারক। কার কথা অনুসারে, আর্হেনিয়াসের কথা অনুসারে। পরবর্তীকালে দেখা গেল যে জলে দ্রবীভূত না হলেও তারা ক্ষারক হতে পারে। ঠিক আছে, তো এবার তো তাহলে ব্যাপারটা গুলিয়ে ফেলবো, যে জলে দ্রবীভূত হলেও আমি তাকে ক্ষারক বলবো, জলে দ্রবীভূত না হলেও তাকে আমি ক্ষারক বলবো। তো সেই জন্য পরবর্তীকালে কি হলো, জিনিসটাকে আলাদা করা হলো। তো আলাদা করার ফলে কি এলো, দুটো ভাগ এলো, যে একটা দল হচ্ছে জলে দ্রাব্য হবে আর একটা দল কি হয়ে যাচ্ছে, অদ্রাব্য হবে। ঠিক আছে, তো জলে দ্রাব্য যেসব হাইড্রক্সাইডগুলো,
আয়নগুলো, OH মাইনাস আয়ন যেগুলো দিচ্ছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্ষার। ঠিক আছে, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, একদম মাথায় ঢুকিয়ে রাখবে যে যারা জলে দ্রাব্য হবে তারা হয়ে যাবে হচ্ছে এখন ক্ষার, আর এইদিকে যারা জলে অদ্রাব্য অবস্থায় থাকবে তারা হয়ে যাবে হচ্ছে ক্ষারক। ঠিক আছে, এটা হচ্ছে মডিফাইড ফর্ম, যেখানে সংজ্ঞাটা বা ক্ষারের সংজ্ঞা বা ক্ষারকের সংজ্ঞাটা এইভাবে এলো। তার মানে সরি, এইখানটা এটা একটুখানি না ভুল হলো, এটা শুধুমাত্র অদ্রাব্যটা হবে না, অদ্রাব্য প্লাস দ্রাব্য, মানে বেসিক ইয়েতে এইটা হয়ে যাচ্ছে ক্ষারকের সংজ্ঞা, কিন্তু তার মধ্যে যারা শুধুমাত্র দ্রাব্য হয় তারা হয়ে যাবে কি, তারা হয়ে যাবে হচ্ছে ক্ষার। আমি একটুখানি হচ্ছে গুলিয়ে ফেলেছি, আরেকবার আমি একটু ক্লিয়ার করে দিই। তো আর্হেনিয়াস বলেছেন শুধুমাত্র যারা জলে দ্রাব্য হবে তারাই হচ্ছে ক্ষারক। পরবর্তীকালে দেখা গেল যে জলে দ্রাব্য যারা হচ্ছে তারা তো ক্ষারক হচ্ছেই, তার সাথে কিছু কিছু অদ্রাব্য জিনিসও আছে, অদ্রাব্য যৌগও আছে, যারাও কি করে ক্ষারকীয় ধর্ম প্রকাশ করে। তো পুরোটাকে আমি কি করেছিলাম, আমি ক্ষারকের গ্রুপে রেখেছিলাম। তো পরবর্তীকালে যেটা হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে, কারণ দুজনের ধর্ম তো আলাদা হয়ে যাচ্ছে। তো পরবর্তীকালে যেটা হলো যে এটা হচ্ছে একটা বেসিক ফর্মুলা এলো যে দ্রাব্য আর অদ্রাব্য সব মিলেই যারা হচ্ছে OH মাইনাস আয়ন দেয় তারা হয়ে যাবে ক্ষারক, তার মধ্যে যারা স্পেশালি জলে দ্রাব্য হয় তাদেরকে আমি বলবো হচ্ছে ক্ষার। ঠিক আছে, এখান থেকেই তোমার হচ্ছে এই যে কথাটা, এই কথাটা হচ্ছে যুক্তিযুক্ত হলো। আমি এখানটা একটুখানি মুছে দিই যাতে বোঝাতে সুবিধা হয়। ঠিক আছে, তো এই কথাটা হচ্ছে তাহলে কি লিখবো, যদি আমাকে এরকম প্রশ্ন দেয় যে সব ক্ষারক কি হচ্ছে ক্ষার নয় কিন্তু সব ক্ষারই ক্ষারক, তাহলে আমাকে এটাই লিখতে হবে যে ক্ষারক কি হয়, জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে ক্ষারক জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে, কিন্তু ক্ষারক নর্মালি জলে দ্রবীভূত হতেও পারে আবার নাও পারে। সুতরাং কি হচ্ছে, ক্ষার মাত্রই কি হবে, জলে দ্রবীভূত হবে, তাই কি হয়ে যাবে, সমস্ত ক্ষারই হয়ে যাবে ক্ষারক, কারণ ক্ষার কি ক্ষারকের একটা পার্ট যেটা জলে দ্রবীভূত হতে পারে। তো এখানে কথা তাহলে দুটোই, যে যেসব ক্ষারক জলে দ্রবীভূত হয় তারা হচ্ছে ক্ষার উৎপন্ন করে, কিন্তু নর্মালি ক্ষারক কি হয়, জলে দ্রবীভূত হতেও পারে নাও পারে। ক্ষারের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ক্ষার মানে ক্ষার মাত্রই জলে দ্রবীভূত হবে, তাই জন্য কি হচ্ছে সমস্ত ক্ষারই হয়ে যাচ্ছে ক্ষারক। ঠিক আছে, এটা হলো। কিন্তু কি হয় যে ক্ষারক যেহেতু জলে দ্রবীভূত নাও হতে পারে, সেই জন্য সমস্ত ক্ষারক কি হয়ে যাবে, তোমার ক্ষার হবে না। এবার হচ্ছে উদাহরণে আসি, যেরকম হচ্ছে NaOH। NaOH কি হয়, NaOH হচ্ছে তুমি যদি জল দাও এটা জলে দ্রবীভূত হয়ে যায়, জলে দ্রবীভূত হয়ে গিয়ে এটা তৈরি কি করবে, Na+OH মাইনাস। ঠিক আছে, তো NaH কি হচ্ছে, এটা হচ্ছে জলে দ্রবীভূত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে জলে দ্রবীভূত হচ্ছে। তো NaOH ছাড়া আর কে কে আছে, বাকি উদাহরণগুলো দেখে রাখি। একটা তো NaOH গেল, এছাড়া হচ্ছে KOH। NaOH এর ফুল ফর্ম কি, সোডিয়াম হাইড্রক্সাইড। KOH এর ফুল ফর্ম কি, হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড। এছাড়া আরও একজন আছে, সেটা হচ্ছে CaOH2। এটা কি বলবো, এর নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো এই তিনটে যে আছে এরা তিনজনেই কি হয়ে যাচ্ছে, হচ্ছে জলে দ্রবীভূত হয়, আর জলে দ্রবীভূত হয় বলে
জলে দ্রবীভূত হয় বলে এরা কি হয়ে যাবে, এরা প্রত্যেকেই কি হয়ে গেল, এরা হয়ে গেল হচ্ছে আমার ক্ষার। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার অন্যদিকে উদাহরণে আসি। তাহলে জলে দ্রবীভূত হয় না। যেরকম একটা উদাহরণ এখানে যদি নিই, যেরকম হচ্ছে AlOH3, ঠিক আছে, AlOH3 এটার কি নাম হবে, নামগুলো কিন্তু এবার একটু মনে রাখতে হবে। এর নাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। আর কি আছে, আরেকটা উদাহরণ লাগবে, সেটা হচ্ছে FeOH3, এটার নাম কি, ফেরিক হাইড্রক্সাইড। ঠিক আছে, আর এছাড়া একটা উদাহরণ দেখে নিতে পারো ZnOH2, এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে জিঙ্ক হাইড্রক্সাইড। এই চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমে যে জিনিসটা একটুখানি লাগবে সেটা হচ্ছে যে আমার যেন সংকেত, ওই যে ক্লাস 8-এ পড়েছি সেটা সম্পর্কে একটু যেন আমার হচ্ছে আইডিয়া থাকে, নয়তো এইসব জিনিসগুলো লিখছি সব হচ্ছে মাথার ওপরে দিয়ে চলে যাবে, জোর করে মুখস্থ করবে, হবে না। কেন এখানে OH2 হচ্ছে, কেন এর কাছে OH3 হচ্ছে, সেই জিনিসগুলো একটু লাগবে, কারণ এটা হচ্ছে যোজ্যতার ব্যাপার, যেটা হচ্ছে ক্লাস 8-এ তোমরা পড়ে এসছো আশা করি। না পড়ে যদি মনে হয় যে আমার কনসেপ্ট ভুল আছে বা জানি না ঠিকঠাক, তাহলে ইউটিউবে কোথাও একটা সার্চ করে যোজ্যতা সম্পর্কে একটুখানি দেখে নিও, তাহলে কি হবে, এই জিনিসগুলো ক্লিয়ার থাকবে। তাহলে এবার আসি যে এখানে প্রথম দিকে যে তিনটে নাম করলাম, এরা কী হবে, এদের যদি আমি এদের সাথে জল মেশাই, এরা কী হয়ে যাবে, জলে দ্রবীভূত হয়ে যাবে, এবং তার সাথে কী হচ্ছে, প্রত্যেকেই কী হবে, OH- আয়ন তো দেবেই, যেরকম এখানে K হলে K+OH- আয়ন দিল। এরাও কি হবে, এদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এদেরকে যদি আমি এদের মধ্যে জল দিই, এরা কি হয়ে যাবে, এরা হচ্ছে জলে দ্রবীভূত হবে না, এবং জলে দ্রবীভূত হবে না বলে এরা কি হয়ে গেল, এরা হয়ে যাবে একদম পিওর হচ্ছে ক্ষারক। ঠিক আছে, এরা কি হয়ে যাচ্ছে, এরা ক্ষার হবে, ক্ষার, কিন্তু এরা এমনিতে এরা কিসের ক্যাটাগরির মধ্যে পড়ছে, এরা ক্ষারকের ক্যাটাগরির মধ্যেই পড়বে। ক্ষারকের মধ্যে স্পেশাল ক্যাটাগরি কোনটা, যেটা হচ্ছে জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হচ্ছে বলে এরা হচ্ছে ক্ষার, সেই জন্য সব ক্ষার হয়ে যাবে হচ্ছে ক্ষারক। কিন্তু এরাও হচ্ছে ক্ষারক কেন, কারণ এরাও হচ্ছে OH- আয়ন দিতে পারে, কারণ OH রয়েছে, কিন্তু প্রবলেম কি, এরা হচ্ছে জলে দ্রবীভূত হয় না, জলে দ্রবীভূত হয় না বলে এরা কি হয়ে যাবে, এরা হচ্ছে তোমার ক্ষার নয়। সেই জন্য সব ক্ষার এরা কি হয়ে যাবে, ক্ষারকের মধ্যে পড়বে, কারণ এটা ক্ষারকেরই একটা সাব পার্ট, কিন্তু সব ক্ষারক হচ্ছে ক্ষার হবে না, কারণ এই সব যে ক্ষারকগুলো আছে এরা জলে দ্রবীভূত হয় না, তাই এরা হচ্ছে ক্ষার হবে না। ঠিক আছে, তাহলে তোমাকে সব কথাটাই বলতে হবে। আমি 3টে করে উদাহরণ দিয়েছি, কিন্তু তুমি পরীক্ষায় একটা করে উদাহরণ দিলেই চলবে। তোমাকে লিখতে কি হবে, প্রথম কথাটা লিখতে হবে যে ক্ষারক জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে, কিন্তু সব ক্ষারকই কি হয়, জলে দ্রবীভূত হতেও পারে, আবার না, দ্রবীভূত হয় যে সেরকম কথা নয়, সেটা হতেও পারে নাও পারে। তাহলে যারা হচ্ছে জলে দ্রবীভূত হচ্ছে, যেসব ক্ষারক জলে দ্রবীভূত হচ্ছে তাদেরকে ক্ষার বলছে, সেই কারণে সব ক্ষারই কি হয়ে যাচ্ছে, ক্ষারক। কিন্তু উদাহরণের ক্ষেত্রে আমি বলতে পারি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ফেরিক হাইড্রক্সাইড, এরা কি হয়, জলে দ্রবীভূত হয় না, ক্ষারক হয়েও, তাই জন্য সব ক্ষারক ক্ষার নয়। তাহলে একটা প্রশ্ন যেরকম এখান থেকে এটা এলো, নেক্সট প্রশ্ন আরেকটা যেটা আসে সেটা হচ্ছে এখান থেকেই, এইটার ওপর বেস করেই প্রশ্ন আসে, আমি প্রশ্নটাকে এখানে লিখে দিচ্ছি। সেটা কি তোমাকে দেবে, তোমাকে প্রশ্নটা এরকমভাবে দিল যে AlOH3 ক্ষার না ক্ষারক, ব্যাখ্যা করো। তো তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে ক্ষারক, কেন, কারণ এটা হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত হচ্ছে না। ঠিক আছে, তো এই জন্য এরা হচ্ছে ক্ষারক, কিন্তু হচ্ছে জলে দ্রবীভূত হয় না। আর এটার সাথে আরেকটা প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে NaOH ক্ষার না ক্ষারক, লেখো। তো তোমাকে এই ক্ষেত্রে বলতে হবে এটা জলে দ্রবীভূত হয়।
আরেকটা কি করে, এই দুটোকেই মার্জ করে প্রশ্ন দেয় যে NaOH ক্ষার হলেও LOH হোল 3 ক্ষার নয় কেন। ঠিক আছে, দুটোই হতে পারে। ওকে, বোঝাতে পারলাম? তো পরের এবার স্লাইডে চলে আসি। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আমি ওই বললাম, যেটা আর্হেনিয়াসের সীমাবদ্ধতাতে, যে জলকে কি অ্যাসিড বলা যাবে? কারণ কি, জলের মধ্যেও কি আছে, H2O কেও যদি আমি ভাঙি সেখানেও আমার কি পাবো, প্রতিস্থাপনযোগ্য H+ আয়ন থাকবে। ঠিক আছে, আর তার সাথে কি হচ্ছে, তার সাথে হচ্ছে OH- আয়ন যেরকম দিল, কিন্তু H+ আয়ন থাকা মানে কি, আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী এটা হয়ে যাবে হচ্ছে অ্যাসিড। কিন্তু তোমাকে প্রশ্ন দেবে যে জলের অণুতে H+ আয়ন থাকলেও একে কি অ্যাসিড বলা যাবে? তো বলতে তোমাকে এটাই হবে যে এটা H+ আয়ন হলেও অ্যাসিডের আরেকটা ধর্ম কি, যে অ্যাসিড সবসময় ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করে, ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে কি করবে, একটা হচ্ছে লবণ আর হচ্ছে জল উৎপন্ন করবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক অ্যাসিড আর ক্ষারকের বৈশিষ্ট্যের বা ধর্মের মধ্যে পড়ে। কিন্তু জলের যে H+ আয়নটা রয়েছে, এটা লবণ তৈরি করতে, মানে এটা যেটা হয়, লবণের পরিবর্তে এরা হচ্ছে ক্ষার তৈরি করে ফেলে। উদাহরণ দিই, H2O যদি ধরো একটা আমার জলের সাথে, মানে তোমার এই জলের সাথে বলছি, এটা যদি কোনো ধাতুর সাথে ধরো তোমার যুক্ত হলো, 2Na, আচ্ছা এখানটা একটুখানি মুছে দিই, ধরো এটা হচ্ছে একটা ধাতুর সাথে যুক্ত হলো, তো যদি অ্যাসিড ধাতুর সাথে যুক্ত হয়, ধরো HCl+, এখানে আমি ধরো Na লিখলাম, তাহলে কি হবে, এইখানে H+ আয়নটাকে এই Na+ আয়নটা হচ্ছে প্রতিস্থাপিত করে এখানে বসে পড়বে, তাহলে তৈরি করবে কি, তৈরি করবে হচ্ছে NaCl+H, Hটা এখানে যদি 2HCl হবে, এখানে 2Na হবে, তাহলে এটা 2NaCl H2। ঠিক আছে, H2 হিসেবে এটাকে চলে যাবে। কিন্তু এটা যদি জলের ক্ষেত্রে হয়, তৈরি কি করছে, তৈরি করছে হচ্ছে লবণ, মানে অ্যাসিড সবসময় ধাতুর সাথে বিক্রিয়া করুক বা ক্ষারের সাথে, সবসময় কি করে, লবণ তৈরি করে। সেম জিনিস, তাহলে এটা হচ্ছে অ্যাসিডের প্রপার্টি, অ্যাসিড যদি ধাতুর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ তৈরি করবে। কিন্তু জল যদি তোমার ধাতুর সাথে বিক্রিয়া করে, ও কি তৈরি করবে, এখানে আমার H+ হবে, এখানে Na+, তো Na+টা এখানে চলে আসবে, Na+টা এখানে এসে তৈরি করবে হচ্ছে NaOH, কারণ H+টা কি হবে, ভেঙে H+ আর OH- হবে, তো এর মাইনাসের সাথে এর প্লাসটা যুক্ত হবে। ঠিক আছে, তো প্লাসটা যুক্ত হবে কি করে, এখানে যেমন 2OH তৈরি করবে, এখানে 2Na, দুজনে মিলে তৈরি হলে হচ্ছে 2NaOH + H2। তাহলে এই যে NaOH, এটা কি লবণ? এটা তো লবণ নয়, এটা হয়ে যাচ্ছে ক্ষার বা ক্ষারক। ঠিক আছে, এটা ক্ষার অ্যাকচুয়ালি, কেন এটা জলে দ্রবীভূত হয়, বা ক্ষারকও বলতে পারো, কারণ এটা ক্ষারকেরই ক্লাসিফিকেশন। তো এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ক্ষারক তৈরি করবে NaOH। কিন্তু অ্যাসিড কি তৈরি করছিল, অ্যাসিড হচ্ছে লবণ তৈরি করছিল। তাহলে এই বেসিক কারণের জন্য হচ্ছে আমি জলকে অ্যাসিড বলতে পারবো না। ঠিক আছে, এছাড়াও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে অ্যাসিড হচ্ছে, এই জল হচ্ছে স্বাদে টক নয়। তাহলে বলবো কি, যে যদিও অ্যাসিড যেরকম আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী H+ আয়ন দেয়, সেরকমভাবে জলও হচ্ছে H+ আয়ন দেয়, কিন্তু অ্যাসিড কি করে হচ্ছে ধাতব লবণের সাথে যুক্ত হয়ে, মানে ধাতুর সাথে যুক্ত হয়ে কি করছে, একটা ধাতব লবণ তৈরি করে। ঠিক আছে, লবণ এবং জল তৈরি করছে, কিন্তু সেক্ষেত্রে আমার অপর দিকে কি করছে, H2O যদি আমার ধাতুর সাথে যুক্ত হয়, সেটা কিন্তু ক্ষার দিচ্ছে এবং তার সাথে H2 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো যেহেতু এটা তো তোমার লবণ তৈরি করে না, সেই কারণে এটাকে এটা তোমার কি হচ্ছে, জলকে অ্যাসিড বলা যাবে না, এবং এছাড়াও কি হচ্ছে, জল স্বাদে টকও নয়। তো এই জন্য জল আমার কি হবে, অ্যাসিড জলকে বলা যাবে না। ওকে, ক্লিয়ার হলো? এবার চলে আসি, তাহলে আমি বললাম কি, যে সব জিনিসগুলোই যদি জলীয় দ্রবণে যায়, সেই জলীয় দ্রবণে জিনিসটা হচ্ছে ভেঙে যায়। এখানে একটা ছবি পেয়েছিলাম, তাই জন্য দিলাম। তো HCl, এটা জলীয় দ্রবণে গেলে কি হবে, H+ দেবে, Cl- দেবে। যদি আমার NaOH যায়, কি হবে, Na+ দেবে, OH- দেবে। এবার কি, এই দুটোকে যদি আমি বিক্রিয়া ঘটাই, অ্যাসিড আর বেস মানে হচ্ছে ক্ষার, বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে, এর প্লাসটা গিয়ে এর মাইনাসের সাথে যুক্ত হবে। ঠিক আছে,
আর এর প্লাসটা গিয়ে এর মাইনাসের সাথে যুক্ত হবে। তো ওই জন্য যদি দুটোকে যুক্ত করি, যে লবণটা তৈরি করবে লবণটাকে কি বলবো হচ্ছে NaCl। NaCl এর মধ্যে কি আছে Na প্লাস Cl মাইনাস, এটা কি, এটা হচ্ছে সল্ট বা লবণ। ঠিক আছে, এবার আসি, যেমন লিটমাস পরীক্ষা করেছিলাম, সেই লিটমাস পরীক্ষা আমি ওখানেও বলেছিলাম, আমি এখানে একটা ছবি পেয়েছিলাম বলে আমি এটা নিয়ে এসেছি। ধরে নাও এরকম তোমাকে 3টে জিনিস দেওয়া হয়েছে, এরকম বোতলের মধ্যে 3টে বোতলে 3টে জলীয় তোমার হচ্ছে দ্রবণ দেওয়া আছে। কিসের জলীয় দ্রবণ আমি জানি না, সেটা হতে পারে অ্যাসিড, হতে পারে বেস বা ক্ষারক, বা হতে পারে হচ্ছে নিউট্রাল মানে কি প্রশম, যেরকম হচ্ছে জল। তো যদি সেরকম হয় আমি কি করে বুঝবো কোনটা কি, আমাকে কিছু বলে দেয়নি যে এটা অ্যাসিড না এটা ক্ষার। তো সেখানে আমি কি করব, সেখানে আমি লিটমাস পেপারের পরীক্ষা করব। কি করব, আমি বলেছিলাম দুটো লিটমাস হয়, লাল লিটমাস নীল লিটমাস। তো আমি দুটোই কি করব, 3টেতেই ডোবাবো। ঠিক আছে, আলাদা আলাদা পেপার অবভিয়াসলি। তো যেটা প্রশম সেখানে কি হবে, কোনো চেঞ্জই হবে না, লাল লিটমাস লালই থেকে গেল আর নীল লিটমাস নীলই থেকে গেল। ঠিক আছে, যদি সেরকম হয় তাহলে আমি বলে দেবো যে এই যে দ্রবণটা এটা হচ্ছে প্রশম। ঠিক আছে, তাহলে আমি প্রশমটাকে আলাদা করে ফেলতে পারলাম। এবার আমার অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের ধর্মে কি বললাম, যে অ্যাসিড কি করে, অ্যাসিড হচ্ছে নীলকে লাল করে, সেটা কে হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কী হবে, যদি আমি লালটা ডোবাই সেটা দেখো লালই রয়ে গেছে, এই যে এটা। আর নীলটা, এটা নীল ছিল মানে ওপর দিকটা হচ্ছে আসলটা, কারণ এটা বাতাসে নর্মাল অবস্থা আছে, সেটা যেমনি এখানে ডোবালো এটা কী হয়ে গেল, এটা হচ্ছে লাল হয়ে গেল। তাহলে নীলকে লাল করেছে বলে এটা হয়ে যাবে আমার অ্যাসিড। আর অন্য যেটা পড়ে থাকলো সেটা কি হয়ে গেল, সেটা আবার মানে, আর ক্ষারক কি করছিল, ক্ষারক যেটা করছিল সেটা হচ্ছে লালকে নীল করছিল। ঠিক আছে, তাই জন্য এখানে দেখো নীলটা নীলই রয়ে গেছে আর লালটা হচ্ছে এখানটা এসে নীল হয়ে গেছে। তো এই ধরনের যে দ্রবণটা থাকবে তাকে বলবে হচ্ছে ক্ষারীয় দ্রবণ। তোমাকে পরীক্ষায় দিতে পারে যে A এবং B দুটো অ্যাসিড এবং মানে দুটো দ্রবণ নেওয়া হলো, তার মধ্যে একটি অ্যাসিডিক একটি ক্ষারীয়। তুমি একটি মাত্র লিটমাস দিয়ে পরীক্ষা করে বলবে, মানে তোমাকে এক ধরনেরই লিটমাস দিয়েছে, ধরো লাল লিটমাস কি নীল লিটমাস, তোমাকে বলতে হবে কোনটা কোন নিয়ে। তো ধরো তোমাকে শুধুমাত্র যদি লাল লিটমাস দেয়, তাহলে লাল লিটমাস তুমি যদি অ্যাসিডে ডোবাও কী হবে, কোনো পরিবর্তন হবে না, কারণ ওটা লালকে তো নীল করতে পারে না, লালকে নীল কে করবে, ক্ষারীয়। তো তুমি যখনই ওটা ক্ষারে ডোবাবে ওটা কী হয়ে যাবে, ওটা লালকে নীল করবে। তুমি তাহলে বলে দিতে পারবে যে তোমার বিটা হচ্ছে ক্ষারীয়, তো বিটা যদি ক্ষারীয় হয় এটা অবভিয়াসলি অ্যাসিড হবে। ঠিক আছে, এরকমভাবে প্রশ্ন দিতে পারে। এবার আসে যাই যে অ্যাসিড আর ক্ষারের রিয়াকশান হলে কী হয়, মানে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হলে কী হবে। আমি একটু আগেই বললাম যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হলে কী তৈরি করবে, লবণ, এই যে সল্ট, আর কি ওয়াটার, জল। তাই জন্য HCl প্লাস NaOH, তাহলে কী তৈরি করলো, NaCl প্লাস হচ্ছে H2O। ঠিক আছে, এটাও তুমি অন্য সব রকমের সাথেই করতে পারো, HNO3 প্লাস হচ্ছে তোমার NaOH এর জায়গায় আমি যদি KOH দিই, KOH মানে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলেও কি হবে, এর এটা পজিটিভ পার্ট এটা নেগেটিভ পার্ট, তো এর নেগেটিভ পার্টটা এসে এখানে যুক্ত হবে। এটা সব থেকে ভালো হচ্ছে আমি যদি অ্যাসিড ক্ষার জেনে যাই, আগে আমি জলটা বসিয়ে দিই H2O, তো H2O হওয়ার জন্য কি, এখানে OH যাবে, এখানে H যাবে, পড়ে থাকবে যেটা, সেই দুটোকে যোগ করে দেবো KNO3। ঠিক আছে, তো এই হচ্ছে আমার অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া সবসময় কী হবে, লবণ আর জল উৎপন্ন হবে, তো তুমি যা অ্যাসিড আর যা ক্ষারই নাও না কেন। ঠিক আছে, গেল। এবার চলে আসে হচ্ছে অ্যাসিড ক্ষারের প্রকারভেদ। তো অ্যাসিড ক্ষারকে হচ্ছে বিভিন্ন প্রকারে ভাগ করা গেছে, মানে মেনলি প্রথম যেটা হচ্ছে ইয়েতে ভাগ করা যায় সেটা হচ্ছে তীব্র অ্যাসিড আর হচ্ছে মৃদু অ্যাসিড। এবার কি হয়েছে, অ্যাসিডের জলীয় দ্রবণে কি হয়, অ্যাসিডটা তোমার হচ্ছে মানে অ্যাসিডের মধ্যে যে H+ আয়নগুলো থাকে সেগুলো কি হয়, সেগুলো বিয়োজিত হয়। ধরো আমি এখানে যেরকম তোমার ধরো 100 গ্রাম HCl নিলাম, 100 গ্রাম HCl এ ধরে নিলাম আমি হচ্ছে 100টাই HCl অণু আছে। ঠিক আছে, তো 100টা HCl এখানে অণু আমি এখানে দিলাম। ঠিক আছে, এবার তার মধ্যে জল দিলাম, দিয়ে যেটা হলো, যদি দেখা যায় যে 100টা অণুর মধ্যে প্রায় 99 বা 100টা অণুই হচ্ছে ভেঙে গেল, মানে 100টা HCl অণুই কি হয়ে গেল, তোমার হচ্ছে ভেঙে গিয়ে H+ আয়ন দিল আর OH- আয়ন দিল। ঠিক আছে, একটা এটা হতে পারে। আর আরেকটা আমি উদাহরণ দিই, আরেকটা উদাহরণ ধরে নিলাম আমি সেমই 100 গ্রাম, মানে 100 গ্রাম তোমার হচ্ছে নিলাম হচ্ছে আমি CH3COOH, এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সব নামে আমি আসবো, এখন ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো এটার কি হবে, 100টাই অণু আছে ধরে নিলাম, তো
কিন্তু এটা যখন ভাঙবে, এটা ভেঙে কি হবে, CH3C তৈরি করবে কিছু, আর হচ্ছে H তৈরি করবে কিছু। এবার তুমি বলতে পারো এখানেও তো H+ আয়ন দিচ্ছে, নিশ্চয়ই দিচ্ছে, কিন্তু দেখো এখানে H+ আয়নের কি হচ্ছে, প্রায় 99 থেকে 100%, মানে প্রায় পুরোটাই কি হয়ে যায়, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন, H+ আয়ন দেওয়া মানে সেটা হচ্ছে H3O+ আয়ন দেবে। যদি আয়ন দেয় তখন তাদেরকে আমি কি বলবো, তাদেরকে বলবো হচ্ছে তীব্র অ্যাসিড। আর অপরপক্ষে এদের ক্ষেত্রে দেখবো কি, এদের ক্ষেত্রে হচ্ছে 50 থেকে 60% মতো কি হবে, তোমার হচ্ছে H+ আয়ন দেবে, মানে কি পুরোটা বিয়োজিত হবে না। পুরোটা যদি বিয়োজিত না হয়, আংশিক রূপে যদি বিয়োজিত হয়, তখন তাদেরকে আমি বলবো হচ্ছে সেটা হচ্ছে মৃদু অ্যাসিড। তাহলে কি কি ব্যাপার হলো, প্রথম যেটা তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিডের ব্যাপার, সেটা হচ্ছে তীব্র অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। আমাদের পরিচিত যে কটা তোমার হচ্ছে অজৈব অ্যাসিড হয়, অজৈব অ্যাসিড আসে এক্ষুনি, মানে যেগুলো আমরা নর্মালি জানি, মানে আমাদের সিলেবাসেও যে কটা আছে বেসিক, সেটা হচ্ছে HCl, মানে তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এরা মানে তিনটেই হচ্ছে কি তীব্র অ্যাসিড, অর্থাৎ এদের যদি জলীয় দ্রবণ নিই কি হবে, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। বিয়োজিত হওয়া মানে কি, ভেঙে যাওয়া, সোজা কথা। তাহলে তীব্র অ্যাসিড কি হয়, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে HCl, H2SO4, সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে HNO3, ঠিক আছে। আর মৃদু অ্যাসিড কি হচ্ছে, এটা হচ্ছে, আচ্ছা, মৃদু অ্যাসিড হচ্ছে আংশিক রূপে বিয়োজিত হয়, ঠিক আছে। এটা হচ্ছে আংশিক রূপে বিয়োজিত হয়। তো মৃদু অ্যাসিডের উদাহরণ কি, মৃদু অ্যাসিড হচ্ছে যে কোনো জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড মানে যেটা আমি কোনো একটা মানে জীব থেকে জীব মানে তোমার সেটা হচ্ছে উদ্ভিজ্জ হতে পারে, প্রাণীজ হতে পারে, যেরকম হচ্ছে যেমন সাইট্রিক অ্যাসিড তোমার ওখানে বলেছিলাম, বা তোমার ফর্মিক অ্যাসিড। আমি এখানে যে নামগুলো লিখবো, যেখানে আমি যেটা লিখেছিলাম CH3COOH, নাম কি, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভিনিগারে থাকে। তোমাকে প্রশ্ন দিতে পারে ভিনিগারে থাকে ড্যাশ অ্যাসিড, বা তোমাকে বললো যে ভিনিগারে কি ধরনের অ্যাসিড থাকে, মৃদু, তীব্র, এরকমভাবে দিল। তো ভিনিগারে কি হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে মৃদু অ্যাসিড। আর কি থাকে, আর একটা অ্যাসিডের নাম লিখি, সেটা হচ্ছে তোমার H2CO3। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে কার্বনিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের শরীরে মাঝে মাঝে, মানে এটা আমাদের শরীরে তৈরি হয়, আমাদের শরীরে রয়েছে এটা, ঠিক আছে। তো হচ্ছে কার্বনিক অ্যাসিড, যে কোনো জৈব অ্যাসিডই হয়ে যাচ্ছে আমার মৃদু অ্যাসিড। তাহলে কার্বনিক অ্যাসিড, তো এটা একটা গেল। তাহলে এখানে একটা কথা হচ্ছে, এইগুলো আগে হচ্ছে আমাকে লাগবে। তাহলে ভিনিগারের কথাটা একটু লাগলো, ভিনিগারের সংকেত লাগবে, এটা লাগলো। এবং একটা হচ্ছে কথা মনে রাখতে লাগবে, পরীক্ষায় কখনো কখনো দিতে পারে, যে জৈব অ্যাসিড গুলো কি হয়, মৃদু হয়, মৃদু অ্যাসিড হয়। কেন, কারণ ওরা হচ্ছে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। গেল, তাহলে এটা একটা তোমার হচ্ছে জিনিস গেল। পরীক্ষায় প্রশ্নটা আরেক রকম ভাবে প্রশ্ন দিতে পারে, কেন HCl কে তীব্র অ্যাসিড বলে, কেন CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডকে মৃদু অ্যাসিড বলে, মানে সংজ্ঞাটাই ঘুরিয়ে লিখতে হবে। আবার প্রশ্নটা এভাবেও দিতে পারে, HCl কে তীব্র অ্যাসিড বলে কিন্তু H2CO3 কে কেন মৃদু অ্যাসিড বলে। একই কথা লিখবো, HCl জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, কিন্তু H2CO3 আংশিক রূপে বিয়োজিত হয়, ঠিক আছে। এই H2CO3 যদি বিয়োজিত হয়, কিভাবে এটা বিয়োজিত হয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে একই রূপে বিয়োজিত হবে, H3O+ হবে, আর তার সাথে হচ্ছে CO3 যেটা পড়ে থাকবে এটা মাইনাসে যাবে, কিন্তু এটার মানে পরিমাণটা খুব কম থাকবে, মানে পুরোটাই তোমার হচ্ছে ইয়েতে ভাঙবে না, H+ ভাঙবে না, ঠিক আছে। তো এটা একটুখানি জেনে রাখতে লাগবে, ঠিক আছে। গেল, এর পরের জিনিস সেটা লাগবে, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা, কয়েকটা তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিডের আমি উদাহরণ নেট থেকে পেয়েছি। তো
তো এটা স্ট্রং অ্যাসিড মানে হচ্ছে তীব্র অ্যাসিড, আর কিছু সেরকমভাবে তীব্র ক্ষারও হয়। তীব্র ক্ষার কাদের বলবো? যারা হচ্ছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেবে, যারা তার মানে যাদের 99% থেকে 100% কি হবে, OH মাইনাস আয়ন দেবে। তো সেরকম কয়েকটা অ্যাসিডের নাম লাগবে। অ্যাসিডের নামের মধ্যে আমি বলেছি কোনগুলো মনে রাখবো, যেগুলো আমাদের হচ্ছে আমাদের সিলেবাসে রয়েছে, অর্থাৎ HCl, কি নাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, আর H2SO4 সালফিউরিক অ্যাসিড। বাকিগুলো পড়ার দরকার নেই, আমাদের শুধু যেটুকু লাগবে সেটুকুই। সেরকমভাবে মানে স্ট্রং বেস কোনগুলো তীব্র অ্যাসিডের মধ্যে, মানে তীব্র ক্ষারের মধ্যে, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর একটা মনে রাখতে পারো সেটা হচ্ছে CaOH2 যেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। তো তিনটে এইদিকে মনে রাখলে, তিনটে এইদিকে মনে রাখলে, এরা তিনজনেই কি হয়ে যাচ্ছে, এরা হচ্ছে স্ট্রং, মানে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। আর ওইদিকে ধরো আমি এমন একটা জিনিস নিলাম যেটা হচ্ছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, ধরো AlOH3, এটা হচ্ছে সম্পূর্ণরূপে ঠিকঠাকভাবে হচ্ছে বিয়োজিত হয় না, মানে কিছুটা বিয়োজিত হয়, তো এটা হয়ে যাবে মৃদু ক্ষার। মৃদু ক্ষার নিয়ে আমাদের অতটা দরকার নেই, আমাকে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারটা বেশি মনে রাখতে হবে, তার সাথে মৃদু অ্যাসিডটা হচ্ছে মনে রাখতে লাগবে। ঠিক আছে, তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিডের পার্থক্যও আসে। ঠিক আছে, এবার একটা তোমার হচ্ছে জিনিস একটুখানি আমরা জানবো, তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিড তো গেল, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড কাকে বলে। ঠিক আছে, তো জৈব অ্যাসিড কাকে বলবো? জৈব অ্যাসিড হচ্ছে সেইগুলোকে বলবো যারা হচ্ছে কোনো জীবজাত মানে জীবজাত পদার্থ বা জীবজাত বস্তু থেকে যেগুলোকে আমি পেয়েছি, যেরকম কি, যেরকম হচ্ছে তোমার এইদিকে হচ্ছে ইয়েতে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? বোলতার হুলে বা পিঁপড়ের হুলে। ঠিক আছে, বোলতা বা পিঁপড়ে কি, এরা হয়ে যাচ্ছে তোমার মানে একটা জীবজাত পদার্থ, তো ফর্মিক অ্যাসিড এলো। আর কি আছে, যেমন আমি একটু আগে বললাম হচ্ছে তোমার ওইদিকে তেঁতুলের মধ্যে যেটা থাকে টার্টারিক অ্যাসিড, তেঁতুলে থাকে, এটাও কি এক ধরনের জীবজাত। আর যেটা থাকে সেটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড হতে পারে, ম্যালিক অ্যাসিড হতে পারে। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? সেটা হচ্ছে আপেলে থাকে। আরেকটা অ্যাসিডের নামও খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই আসে, সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? সেটা হচ্ছে তোমার ইয়েতে থাকে, নামটা কি ওটা, টমেটোয় থাকে। ঠিক আছে, তো এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিড মানে কি, যেগুলোকে আমি হচ্ছে পরীক্ষাগারে তৈরি করি। ঠিক আছে, মানে নর্মালি পাওয়া যেতে পারে, পাওয়া যায় না সেরকমও নয়, কিন্তু নর্মালির থেকেও পরীক্ষাগারে এটার মানে ব্যাপক প্রয়োগ আছে। তো পরীক্ষাগারে তৈরি করা হয় কাদেরকে, যেরকম হচ্ছে আমাদের চেনা জানা তিনটে নাম, HCl, HNO3 আর হচ্ছে H2SO4। ঠিক আছে, এবার এর মধ্যে একটা স্পেশাল জিনিস হচ্ছে আমাদের শরীরের পাকস্থলীর মধ্যে কি থাকে, হচ্ছে HCl থাকে আমাদের শরীরের পাকস্থলীতে। তাহলে তোমাকে প্রশ্ন দিতে পারে একটা, যে আমরা যেহেতু জীব কিন্তু আমাদের পাকস্থলীতে থাকে বা আমাদের শরীরে বর্তমান এরকম একটি অজৈব অ্যাসিডের নাম লেখো, তো সেই অজৈব অ্যাসিডের নাম কি, হচ্ছে HCl। ঠিক আছে, বোঝাতে পারলাম? HCl এর একটা ব্যবহার আছে, সে ব্যবহার থেকেও মাঝে মাঝে প্রশ্ন দেয়, ব্যবহার এমনিতেও আমাকে পড়তে হবে। HCl এর এমনি নাম তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl এর আরও একটা নাম আছে, সেটাকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। HCl এর মানে একটুখানি তীব্রতাটাকে কমিয়ে দিলে ওটা মানে ওটাকে মিউরিয়েটিক অ্যাসিড বলে। একই জিনিস, মানে HClই রয়েছে ওর মধ্যে। এই মিউরিয়েটিক অ্যাসিডটা কি করে, এটা হচ্ছে বাথরুম ক্লিনিং হিসেবে, মানে বাথরুমের যে টাইলসগুলো থাকে বা মেঝেগুলো থাকে অনেক দিন ইউজ করলে কি হয়, শ্যাওলা পড়ে যায়, তো তখন কি হয়, আমরা অ্যাসিড মানে একটা খুব মৃদু অ্যাসিড দিয়ে হচ্ছে ওই জিনিসটাকে একটু ঘষে দিই, তাহলে ওই শ্যাওলাগুলো উঠে যায়। তো এই বাথরুম পরিষ্কার করতে হচ্ছে প্রশ্ন দেয় কখনো কখনো, বাথরুম পরিষ্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, তো যখন তোমাকে বলতে হবে, যদি অপশানে মিউরিয়েটিক অ্যাসিড দেয় তাহলে মিউরিয়েটিক অ্যাসিডের দাগ দেবো, কখনো কখনো তোমার মিউরিয়েটিক অ্যাসিড না বলে HCl, HNO3 এইসব লেখা থাকবে, তাহলে HCl এ দাগ দেবো। ঠিক আছে, তাহলে অজৈব অ্যাসিড আর জৈব অ্যাসিড সম্পর্কেও জানা হয়ে গেল। এবার আর একটা জিনিস হচ্ছে পড়তে লাগবে, এটা হয়ে গেলেই মোটামুটি শেষ, মানে
ফার্স্ট পার্ট শেষ হলো। জানি আমি এটা একটু বড় হয়েছে, তোমরা হয়তো বোরও হয়ে যাচ্ছ, কিন্তু কিছু করার নেই, একসাথে বড় জিনিস তো শেষ করতে সময় লাগবে। HCl আমাকে এবার কী পড়তে হবে, কয়েকটা অ্যাসিডের ব্যবহার পড়তে হবে। আমাদের সিলেবাসে যে কটা অ্যাসিড আছে সেই সব অ্যাসিডের ব্যবহারগুলো আমাকে পড়তে হবে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে HCl। HCl এর ব্যবহার জানতে গেলে আমাকে কি কি জিনিস হচ্ছে জানতে হবে, HCl কোথায় কোথায় ব্যবহৃত হয়। তো এক এক করে আমরা আসি যে HCl কোথায় কোথায় ব্যবহৃত হয়। HCl প্রথম যেখানে ব্যবহৃত হয় সেটা হচ্ছে চর্মশিল্পে, চর্মশিল্পে, ঠিক আছে। সেকেন্ড কোথায় ব্যবহৃত, চর্মশিল্পে কি করতে ব্যবহৃত হয়, চামড়াকে ট্যান করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। আমাদের নর্মালি কি হয়, চামড়ার ব্যাগ, চামড়ার জুতো, এইসব তো অনেক কিছু হয়, কিন্তু চামড়ার ব্যাগ যতটা শক্ত পোক্ত হয়, তুমি যখন মানে সেই চামড়াগুলো কোত্থেকে পাচ্ছে, গরু ছাগল এখানেরই চামড়া থেকে পাবে, তো সেই চামড়াগুলো তো খুব নরম হয়, সেখান থেকে কি করে ওরকম শক্ত মজবুত ব্যাগ তৈরি হয়। তো সেই জন্য তার আগে কী হয়, চামড়াকে ট্যান করতে লাগে, ট্যানিং একটা প্রসেস। তো সেই ট্যান করার জন্য আমার হচ্ছে HCl লাগে। তো চর্মশিল্পে লাগে। আর কি লাগে, রঞ্জন শিল্পে, রঞ্জন শিল্প মানে হচ্ছে রং তৈরি করতে ইয়েতে, তো রঞ্জন শিল্পে লাগে। এছাড়া কি হয়, HCl দিয়ে এটা মানে তোমার যেটা হচ্ছে ওষুধ ফষুধ তৈরি হয়, ঠিক আছে, তো ওষুধেও তৈরিতে লাগে। আর কিসে লাগে, আর যেখানে লাগে সেটা হচ্ছে, দেখো HCl এর মধ্যে কি আছে, H আছে, Cl আছে। ধরো আমার ক্লোরিন তৈরি করার দরকার পড়লো, ঠিক আছে, মানে পরীক্ষাগারে ক্লোরিন তৈরি করতে চাই আমি। তো ক্লোরিন তৈরি করার জন্য সব থেকে বেসিক মানে কোন জিনিসটা বেশি ইউজ হয়, সেটা হচ্ছে HCl। কেন, কারণ HCl এর মধ্যে জল মেশালেই কী হবে, H+টা তো আলাদা হয়ে যায়, ক্লোরিনটা পড়ে থাকে। তো ওই জন্য কী হয়, ক্লোরিন শিল্পে মানে Cl2 প্রস্তুতিতে কে ব্যবহৃত হয়, হচ্ছে আমার HCl কে ব্যবহার করা হয়। আর কিসে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে অম্লরাজ প্রস্তুতিতে। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, অম্লরাজ কি জিনিস আসবো এক্ষুনি। এটার পরে আরেকটা যে আমাদের আছে HNO3, এর কাজটাও দেখে নিই, ঠিক আছে। তো HNO3 কাজ কি, HNO3 প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এটা TNTর ফুল ফর্ম কি, TNTর ফুল ফর্ম হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, ঠিক আছে, ট্রাইনাইট্রোটলুইন। TNT কি জিনিসটা, এটা হচ্ছে এক ধরনের বিস্ফোরক, ঠিক আছে। অনেক সময় বলে না, সেই মাটির মধ্যে মাইন থাকে, মানে তোমার হচ্ছে ধরো বা তোমার ধরো খুব ভালো হচ্ছে যে আমাদের ডাইনামাইট ইউজ করি, ডিনামাইট বা ডাইনামাইট, পাথর ভাঙতে বা ইয়ে করতে, সেখানে কী হয়, TNT ইউজ হয়। TNT কী হয়, বিস্ফোরক হিসেবে কাজ করে। তো TNTর মধ্যে এই যে নাইট্রো থাকে, এই নাইট্রোটা পায় কোত্থেকে, এই যে তোমার HNO3-র মধ্যে যে Nটা থাকে মানে NO3 থাকে, সেখান থেকে হচ্ছে তোমার নাইট্রোটা আসে। তো ট্রাইনাইট্রোটলুইন কি হচ্ছে তোমার তৈরি করতে আমার HNO3 ব্যবহৃত হয়। আর কিসে ব্যবহৃত হয়, এটা হচ্ছে সার উৎপাদনে ব্যবহৃত হয়। আমরা ছোটবেলায় পড়েছি কিনা জানি না, আমাদের সারের বেসিক তিনটে জিনিস হচ্ছে সারে লাগে, NPK, N ফর হচ্ছে নাইট্রোজেন, P ফর হচ্ছে পটাশিয়াম, আর P ফর ফসফরাস, আর K ফর হচ্ছে পটাশিয়াম। তো NPK, তো এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা হচ্ছে আমি এখানে HNO3 থেকে পেতে পারি, তাই জন্য আমাদের সার উৎপাদনেও HNO3 কাজে লাগে। আর কিসে লাগে, আর হচ্ছে তোমার অম্লরাজ তৈরি করতে। তো দেখো দুটো ক্ষেত্রেই আমার হচ্ছে অম্লরাজ একটা কমন জিনিস হচ্ছে চলে এলো, যে মানে তোমার দুটোর ক্ষেত্রেই তোমার কাজ হচ্ছে যে অম্লরাজ প্রস্তুতিতে এরা দুজনেই ইউজ হয়। কেন এই কথা, মানে দুটো কাজকে আমি একসাথে বললাম যাতে হচ্ছে দুটোকে আমি বোঝাতে একসাথে পারি। তো এটা আমি কীভাবে, মানে কি জিনিসটা কি, তো এটা ব্যবহৃত হয়। অম্লরাজের মেন কাজ কি, অম্লরাজ হচ্ছে সোনার মধ্যে খাদ দূরীকরণে সাহায্য করে। এবার হচ্ছে খাদ জিনিসটা কি, সোনার। তো জেনারেলি কি হয়, সোনা তো নর্মালি এরকমভাবে মানে যেটা টিভিতে ইয়েতে গয়না রূপে যেরকম থাকে বা সোনার যে প্লেট সেরকম রূপে তো পাওয়া যায়, সেরকম না। সোনার মধ্যে কিছু না কিছু তোমার হচ্ছে যখন সোনাটাকে মানে খনি থেকে তুলে আনা হয়, তখন তার মধ্যে কিছু না কিছু তোমার হচ্ছে অদ্রাব্য জিনিস হচ্ছে তার মধ্যে মিশে থাকে। তো সেইগুলোকে কি বলে, সেগুলোকেই বলে হচ্ছে সোনার খাদ।
তো এবার সোনার খাদ যদি মিশে থাকে, স্বাভাবিকভাবে একটা পিওর জিনিস সোনা, তার মধ্যে যদি ধরো এইউ হচ্ছে সোনা, তার সাথে ধরো আরও কিছু কিছু জিনিস যদি মিশে থাকে, ধরো অন্য কোনো জিনিসপত্র, তো যত মিশে থাকবে তত কী হবে, এর পিওরিটি, এর যে বিশুদ্ধতা সেটা কমে যাবে। তো তার জন্য কি হবে, এই বেসিক এই যে খাদগুলো এগুলোকে বাদ দিতে হবে, বাদ দিলেই তবে কী হবে, আমি পিওর সোনা যেটা সেটা পাবো, বিশুদ্ধ সোনা। তো এই বিশুদ্ধ সোনা পাওয়ার জন্য কি করা হয়, ওই যে তোমার যে সোনার যে আকরিকটা, মানে সোনার যে ছোটো চাঁইটা আমি নিয়ে এলাম খনি থেকে, সেটাকে কি করা হয়, একটা দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়। ঠিক আছে, সেই দ্রবণটাকে বলে হচ্ছে অম্লরাজ। অম্লরাজের একটা ইংলিশ আছে, সেই ইংলিশটাও হচ্ছে আমাকে পড়তে হবে। সেই ইংলিশটা কি, ইংলিশটাকে বলে হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া এই টার্মটা তুলেও প্রশ্ন দেয়, অ্যাকোয়ারিজিয়া কাকে বলে। ঠিক আছে, তো কি করব, এইখানের মধ্যে কি থাকে, এখানের মধ্যে দুটো তোমার হচ্ছে অ্যাসিড থাকে, একটা HCl থাকবে, একটা HNO3 থাকবে। কিন্তু এমনি নর্মাল আমি একটুখানি 1 গ্লাস HCl আর 1 গ্লাস HNO3 ঢেলে দিলেই হবে না, এদের একটা নির্দিষ্ট অনুপাত আছে। অনুপাতটা কত, HCl থাকবে হচ্ছে 3 অণু এবং আমার HNO3 থাকবে হচ্ছে 1 অণু। মানে ধরো আমার অম্লরাজটা যদি 4 লিটারের অম্লরাজ হয়, 4 লিটার অম্লরাজ যদি আমি মানে অ্যাকোয়ারিজিয়ার যদি আমি দ্রবণ নিই, তার মধ্যে কি হবে, 3 লিটার হচ্ছে HCl নিতে হবে এবং 1 লিটার হচ্ছে HNO3 দিতে হবে। তার মানে এর মধ্যে HCl ও তোমার HNO3-র অনুপাত কত, অনুপাত হচ্ছে 3:1। পরীক্ষায় এর অনুপাতটা খুব আসে, যে এক তো আসে অম্লরাজ কাকে বলে, অম্লরাজ কাকে বলে পরীক্ষা এলো, এক আসে হচ্ছে অ্যাকোয়ারিজিয়া কাকে বলে এলো, এক আসে অম্লরাজের মানে অম্লরাজ ব্যবহার কেন করা হয়। তো অম্লরাজ ব্যবহার করা হয় হচ্ছে সোনার খাদ দূরীকরণ করতে বা সোনা থেকে খাদ দূর করতে, এক এটা। আর আসে হচ্ছে যে এখানে কোন কোন তোমার অ্যাসিড ব্যবহার করা হয়। তো তুমি তখন বলে দিলে HCl আর HNO3। কখনো কখনো পরীক্ষায় আসে যে অম্লরাজের মধ্যে HNO3 এবং HCl এর অনুপাত কত। খেয়াল করবে পরীক্ষায় এখন মানে মাঝে মাঝে কি করে, একটুখানি ট্রিক করে। তোমাকে যদি বলে HCl আর HNO3-র অনুপাত কত, তাহলে তুমি লিখবে 3:1। তোমাকে যদি পরীক্ষায় বলে HNO3 এবং আমি কি উল্টো বললাম, আমি কি বললাম ভুলেই গেলাম। তোমাকে যদি বলে HCl ও HNO3-র অনুপাত কত, তোমাকে লিখতে হবে এটা 3:1। ঠিক আছে, পরীক্ষায় তোমাকে যদি বলে HNO3 ও HCl এর অনুপাত কত, তখন তোমাকে লিখতে হবে কত, 1:3, যেটা তোমার পরীক্ষার প্রশ্নে আগে থাকবে। ঠিক আছে, তোমাকে যদি বলে রামের সাথে শ্যামের অনুপাত, তাহলে তোমাকে রামকে আগে রাখতে হবে, কিন্তু তোমার পরীক্ষা যদি বলে শ্যামের সাথে রামের অনুপাত, তখন তোমার শ্যামকে আগে রাখতে হবে। অনুপাত একই থাকবে, কিন্তু পরীক্ষায় লেখার ওপর ডিপেন্ড করছে। অনেক সময় যেটা হবে যে তোমাকে HNO3-র কথাটা আগে বলেছে, তুমি HCl-টা আগে লিখে চলে এলে, তুমি 30 মানে তোমার মানে লেখাতে তুমি ঠিকই লিখেছো, কিন্তু আগে পরে একটু লেখার জন্য তোমার কিন্তু হাফ নাম্বার কাটলেও কেটে দিতে পারে। ঠিক আছে, তো অম্লরাজ খুব 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 ইম্পর্ট্যান্ট। ব্যবহারের মানে মধ্যে কোনো অ্যাসিডের যদি খুব ইম্পর্টেন্স কিছু থাকে, সেটা হচ্ছে এই তোমার HCl বা HNO3-র মধ্যে অম্লরাজ। এরপরে আসবো যেটা, সেটা হচ্ছে H2SO4 এর কাজ কি। H2SO4 এর বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফসফেট জাতীয় সার, ফসফেট এবং সালফেট জাতীয় সার তৈরি করতে কি হয়, ব্যবহার করা হয়। কেন, কারণ SO4 আছে, তো তৈরি করতে পারবে। সেকেন্ড পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গ্যালভানাইজেশনে ব্যবহৃত হয়। গ্যালভানাইজেশন কথাটার মানে কি, খুব ইম্পর্ট্যান্ট টার্ম, পরীক্ষায় আসার মতো। তোকে পরীক্ষা দেবে গ্যালভানাইজেশন কাকে বলে, এমন একটি অ্যাসিডের নাম করো যেটা গ্যালভানাইজেশনে সাহায্য করে। তো গ্যালভানাইজেশন কি হয়, যদি আমি লোহা ওপর Zn বা দস্তার প্রলেপ দিই, তখন সেটাকে আমি কি বলবো, সেই প্রসেসটাকে, সেই পদ্ধতিটাকে বলবো হচ্ছে গ্যালভানাইজেশন। ঠিক আছে, এরপরে আর কিসে হেল্প করে, আর হেল্প করে হচ্ছে এখানে পেট্রোলিয়াম শোধনে। এটাও কি জিনিস,
পেট্রোলিয়ামও যখন মানে তোমার মাটি থেকে তোলা হয়, পেট্রোলিয়ামও একদম মানে পিওর অবস্থায় থাকে না, তার মধ্যে বিভিন্ন জিনিস হচ্ছে মিশে থাকে। তো সেটাকে শুদ্ধ করতে, তাকে শোধন করতে কি হয়, মানে H2SO4 ব্যবহার করা হয়। কিভাবে হচ্ছে এত জিনিস আমরা পড়বো হচ্ছে ক্লাস 10-এ আছে আমাদের আকরিক, সেখানে অল্প পড়বো, জেনারেলি এটা হচ্ছে 11-12-এর জিনিস। আর কি হয়, যেরকমভাবে পেট্রোলিয়াম শোধন করছে, অন্যান্য ধাতু নিষ্কাশনেও ব্যবহৃত হয়। ধাতু নিষ্কাশন জিনিসটা কি, ঠিক সেম ব্যাপার। ধরো আমি খনি থেকে আমার হচ্ছে অ্যালুমিনিয়ামের যেটা তোমার আকরিক বক্সাইট করছি, তো বক্সাইটের মধ্যে কি হয়, অ্যালুমিনিয়াম ছাড়াও তোমার ধরো একটু এমডি আছে, একটু তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এইগুলো মিশে আছে। তো এখানে কি হয়, এখান থেকে পিওর আমি হচ্ছে আমার অ্যালুমিনিয়ামকে বের করতে, নিষ্কাশন করতে কি করছি, আমি H2SO4 এর হেল্প নিচ্ছি। আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ যেটা আমাকে লিখতেই হবে, সেটা হচ্ছে ব্যাটারিতে। ব্যাটারির ভেতরে কি হয়, তোমার হচ্ছে কিছু মানে কেমিক্যাল থাকে, যে কেমিক্যালগুলোর জন্য কি হয়, ব্যাটারির মধ্যে চার্জটা তৈরি হয়। তো ব্যাটারির মধ্যে কি করছে, এই কেমিক্যাল হিসেবে তোমার 10টাও থাকে, তার সাথে হচ্ছে H2SO4 থাকে। খুব ইম্পর্টেন্ট এই কথাটা তোমাকে দেবে, যে ব্যাটারি প্রস্তুতিতে কোন তোমার হচ্ছে অ্যাসিড ব্যবহার করা হয়, আর তার সাথে পেট্রোলিয়াম শোধন, এটাও একটুখানি মনে রেখে দেবে, ঠিক আছে। তো এর মধ্যে এই বেসিক কয়েকটা এই গেল হচ্ছে পয়েন্ট। তো এই হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে তোমার NaOH। NaOH কি, আমাদের একটা তোমার ক্ষার, তো এটা আমাদের খুব পপুলার একটা ক্ষার। তো এই ক্ষারটারও তোমার হচ্ছে কাজ আসে। এর কাজ বলতে দুটো জিনিসই বলতে হবে, একটা হচ্ছে সাবান প্রস্তুতিতে, আমি বলেছিলাম ক্ষার, তোমার সাবান যেটা, সেটা কি হয়, সেটা হচ্ছে ক্ষারকীয়, তো সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয়। আর একটা কিসে ব্যবহার করা হয়, কৃত্রিম রেশম প্রস্তুতিতে, ঠিক আছে। এগুলো একটুখানি মুখস্থ করতে হবে, কিছু করার নেই। সাবান প্রস্তুতি এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকের ক্লাস এইটুকুই থাকলো, নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক পড়বো এটার। ওকে, থ্যাংক ইউ।